হাই মিনাসান ওহায়ো গোজাইমাস। আজকে আমরা মেগোরো ল্যাঙ্গুয়েজ সেন্টারের যে শীটটি পড়ছিলাম কাঞ্জির 120টি কাঞ্জির, মোটামুটি আমাদের 80টা কাঞ্জির মতো আলোচনা করা হয়ে গিয়েছে। বাকি প্রায় 40টার মতো কাঞ্জি রয়েছে। আমরা চেষ্টা করি আজকে সবগুলো শেষ করার, 81 থেকে নিয়ে 120 পর্যন্ত। তো এখন আমি যে কাঞ্জিটা পড়ব সেটা হচ্ছে কুচি। কুচির কাঞ্জি একটা বক্স দেখতে, এটাকে সাধারণত মুখ বলা হয়। তো কুচি মানে হচ্ছে মুখ, ঠিক আছে। তো কুচির অনেকগুলো ব্যবহার হচ্ছে, কুচি হয়, গুচি হয়, ইত্যাদি ইত্যাদি উচ্চারণ হয়। তো এটা কিভাবে লিখেছে বলেন তো? প্রথমে একটা লাঠি, তারপরে একটা ইচি লাঠি এবং শেষে আবার একটা ইচি, এটা হচ্ছে কুচি। তো কুচির কাঞ্জি দিয়ে আর কি কি ব্যবহার থাকতে পারে আমরা একটু সার্চ দিয়ে দেখবো এখানে। কুচি, কুচি মানে মাউথ, মুখ। কুচি এই শব্দটা অনেক সময় পরীক্ষায় আসে, সেটা হচ্ছে জিংকো। শব্দটা কি? জিংকো। তো হিতর যে কাঞ্জিটা আছে, হিতর কাঞ্জির আবার একটা উচ্চারণ আছে জিন। কি আছে? জিন। আর কুচির যে কাঞ্জি আছে, সেই কুচির কাঞ্জির অনিয়মী হচ্ছে কি? কো। অনিয়মী কি? কো। তো দুটো মিলে হয় কি? জিংকো। কি? জিংকো। ওই যে দেখেন আমি যেটা বলছিলাম, হিতর কাঞ্জির অনিয়মী দুটা, জিন এবং নিন। আর কুনিয়মী হচ্ছে হিত, রি, তো। ঠিক আছে। এবং কুচির কাঞ্জির কুনিয়মী কুচি এবং অনিয়মী হচ্ছে কো এবং কু। কো এবং কু। তো কুনিয়মী এবং অনিয়মী কি, এই বিষয়টা আমরা আগেও আলোচনা করেছি যে কুনিয়মী হচ্ছে জাপানিজ মেন অরিজিন উচ্চারণ কিংবা জাপানিজ শব্দ, আর অনিয়মী হচ্ছে চাইনিজ উচ্চারণ। ঠিক আছে। তো এই জন্যই প্রত্যেকটা কাঞ্জির দুটো উচ্চারণ থাকে। এরপরে যখন হাইরি মাছের কাঞ্জি আমরা পড়েছিলাম, দেখতে অনেকটা হিতর কাঞ্জির মতো, তবে মাথাটার এদিকে একটা টান থাকবে বাম দিকে। ঠিক আছে। অথবা এই বামানোটা ছোট হবে, ডানানোটা এটাকে ছাড়িয়ে গিয়ে বড় হবে। তো এটা হচ্ছে হাইরি মাছের কাঞ্জি। এটার আরেকটা উচ্চারণ আছে ইরিমাস। কি শব্দ? ইরিমাস হয়। তো ইরি মাছের ইরি নিয়েছে, আর কুচি শব্দটা শেষের দিকে যখন ব্যবহার হয় তখন এটা মাঝে মাঝে গুচি হয়ে যায়। কি হয়ে যায়? গুচি হয়ে যায়। কুয়ের উপরে তেন তেন দিয়ে গুচি হয়। তাহলে শব্দটা হলো ইরিগুচি। ইরিগুচি মানে কি? প্রবেশ পথ। ঠিক আছে। এরপরে আমাদের আরো কিছু শব্দ ব্যবহার হতে পারে। মাদগুচি। মাদরগুচির এই মাদো হচ্ছে জানালার কাঞ্জি। ঠিক আছে। এবং এটা হচ্ছে কুচির কাঞ্জি, এটা গুচি হিসেবে এসেছে। এরপরে একটা শব্দ আসতে পারে দেগুচি। শব্দটা কি? দেগুচি, দেমাসের কাঞ্জি, বাহির হওয়ার কাঞ্জি। আগের ভিডিওটা যারা ভালো করে দেখেছো তাদের এই কাঞ্জিটা সম্পর্কে আইডিয়া থাকার কথা। এরপরে হচ্ছে কুচিটাকে হচ্ছে গুচি বলা হচ্ছে। কি বলা হচ্ছে? গুচি, দেগুচি। ঠিক আছে। মোটা দাগে এই কটা ব্যবহারই কুচি দিয়ে সাধারণত হয়ে থাকে। ঠিক আছে। এরপরে হচ্ছে মে। এটা কি? মে। মে মানে হচ্ছে চোখ। মে মানে কি? চোখ। ঠিক আছে। এটা আমি আর নতুন করে দেখাচ্ছি না কোনো কিছু। মে মানে কি? চোখ। এই চোখের নিচে যদি একটা বাঁকানো পা দেওয়া যায়, যেমনটা আলোচনা করেছিলাম, খেয়াল আছে কিনা তোমাদের? হ্যাঁ, এটাকে বলা হয় মিমাসের কাঞ্জি। কি বলা হয়? মিমাসের কাঞ্জি। মনে আছে তোমাদের? এই যে এখানে করেছিলাম, এই যে চোখের কাঞ্জি, তার নিচে একটা বামানো আর একটা কি ডানানো লম্বা বামা হুক। ঠিক আছে। লাঠি, তারপরে হচ্ছে ইচি, হুক, অথবা বলা যেতে পারে বড়শি, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে চোখের কাঞ্জি। এটা কিসের কাঞ্জি? চোখের কাঞ্জি। এটাকে বলা হচ্ছে মে। এরপরে এটা হচ্ছে হাতের কাঞ্জি। এটা কি? হাতের কাঞ্জি। হাতের কাঞ্জির মধ্যে কিন্তু একটা বাচ্চা আছে, তাই না? ছোট শিশু আছে, ছোট শিশু, তাই না? ছোট শিশুর উপরে এরকম মা দিয়ে দিয়ে আর মায়ের হাতে কোলে দিয়ে দিলে সেটা হয়ে যায় কদম। তো আমরা এখন এই ছোট শিশুটাকে নিব এবং তিন আঁকবো। কি আঁকবো? তিন। তো নি আঁকে আগে, ইচ, নি। ঠিক আছে। দুই আঁকলাম। এরপরে একটা ছোট বাচ্চা দিয়ে দিলাম এবং তার মাথায় একটা তেন দিয়ে দিলাম, হয়ে গেল তে। কি হয়ে গেল? তে। ঠিক আছে। তো আঁকার স্টাইলটা ঠিক এইভাবে না, আঁকার স্টাইলটা অনেকটা এরকম। সবাই একটু দেখো। ইচ, নি, সান এবং এইখান থেকে সি। ঠিক আছে। এভাবে মূলত আঁকতে হয়। তো এটা হচ্ছে হাত বোঝায়। এটা দ্বারা কি বোঝায়? হাত বোঝায়। এটাকে কি বোঝায়? হাত। এটাকে জাপানিজে বলা হয় তে। এরপরে হাতের পরে অবশ্যই পা আসবে। কি আসবে?
পা। তো পা এর জন্য একটা মুখ দরকার, কুচির কাঞ্জি। প্রথমে কি আছে? একটা কুচি। এরপরে একটা টি আছে। এটা কোন দিকে হেলানো টি বলা যেতে পারে? ডানে না বামে? ডান দিকে, তাই না? ডান দিকে হেলানো টি বলা যেতে পারে। এরপরে এখানে একটা হিতর কাঞ্জি একটু চ্যাপটাইয়ে দেওয়া আছে, তাই না? একটা হিতর কাঞ্জির মতো না দেখতে অনেকটা? হ্যাঁ, একটু শোয়ানো হিত যেটাকে বলা হোক না কেন। তো যাই হোক, এটাকে বলা হচ্ছে কি? পা। এটাকে কি বলা হচ্ছে? পা। অনেকটা একটা মানুষ, মানুষের শরীর, সে হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে সামনে, ঠিক আছে? এবং এটা হচ্ছে তার হাত। কি? হাত। তো এই মানুষের জন্য নিয়েছে কুচি, আর তার হাঁটার সময় তার হাত, এবং তার হচ্ছে পা। যেহেতু এইখান থেকে এইখানে একটা কদম দিলে এত বড় একটা স্পেস হবে, তো আমরা এইভাবে একটা কল্পনা করে নিতে পারি বিষয়টাকে, ঠিক আছে? এরকমই হতে হবে বিষয়টা, তা নয় ঘটনাটা। তবে আমরা প্রথম দেখায় যাতে চিনতে পারি বিষয়টা, এটা জানার জন্য এই আলোচনাটা করলাম। এটা হচ্ছে আশি। এটা কিসের কাঞ্জি? আশি। আশি মানে কি? পা। আশি মানে কি? পা, ঠিক আছে? এই যে দেখেন, আশি। আশি। আশি মানে ফুট অথবা পা। এরপরে হচ্ছে মে। মে মানে হচ্ছে চোখ। মে মানে কি? চোখ, ঠিক আছে? এই মে এবং আশির আরো কিছু উচ্চারণ আছে, তবে সেই উচ্চারণগুলো আপাতত এখন আপাতত না শিখলেও হবে। আপাতত আমরা যতটুকু পড়েছি অতটুকু জানলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে এই যে শব্দটা, এই শব্দটাকে কি বলা হয় বলেন তো? এই শুধু এই জিনিসটাকে বলা হয় নিয়। কি বলা হয়? নিয়হেন। কি বলা হয়? নিয়হেন। আর কাঞ্জির কিছু বুসু রয়েছে, সেই বুসুর বিভিন্ন নাম রয়েছে, এটাকে বলা হয় নিয়হেন। কি বলা হয়? নিয়হেন রয়েছে এখানে, ঠিক আছে? নিয়হেনটা অনেকটা এভাবে লিখে, তেন, তারপরে ইচ, নি, সান, সি, এভাবে এইভাবে ছেড়ে দেয়, ঠিক আছে? এটাকে বলা হয় নিয়। এরপরে দেখতে অনেকটা চাইনিজ কুড়ালের মতো মনে হচ্ছে না? হ্যাঁ, একটা কোপ দিয়েছে, তাই না? আচ্ছা, যাই হোক, এই যে একটা কোপ দিয়েছে একটা জায়গায়, তো এই জিনিসটাকে কি বলা হয় বলেন তো? হুম, চিকাই। কি বলা হয়? চিকাই। চিকাই মানে হচ্ছে কাছে, নিয়ার। আপনারা খুব সম্ভবত 10 লেসনে শিখেছিলেন, তাই না? কাছে শিখেছিলেন না? চিকাই একটা শব্দ। সেই চিকাইয়ের মাঝখানে অর্থ এবং শব্দের মাঝখানে কিন্তু কাঞ্জি ছিল, তাই না? সেই কাঞ্জিটার দিকে একটু মিলিয়ে দেখেন, এই কাঞ্জিটা আছে, এটা N5 আসে, ঠিক আছে? তো কাঞ্জিটা কি? দেখতে অনেকটা চাইনিজ কুড়ালের মতো, ঠিক আছে? আর এদিকে একটা নিয়মিয়া আছে। কি আছে? একটা নিয়মিয়া আছে, ঠিক আছে? চিকাই শব্দটা কি? চিকাই। চিকাইয়ের আবার অনিয়মী হচ্ছে কিং। অনিয়মী কি? কিং। এই কিং শব্দটাও মাঝে মাঝে ব্যবহৃত হয়। আমরা এটা যখন ব্যবহার আসবে তখন জেনে নিব। আপাতত আমরা জেনে নিই এটা হচ্ছে কাছের কাঞ্জি। এটা কি? কাছের কাঞ্জি, চিকাই। ওকে। এরপরে আছের কাঞ্জি আছে। এটা কি? হুম, আছে। কিসের কাঞ্জি? আছের কাঞ্জি। ওকে। যেহেতু আমাদের পরিচিত এই হাতা মিয়া এসেছে, একটা বামানো এবং একটা কি? ইচি। বামানো এবং ইচি। বামানো এবং ইচি যেহেতু আছে, এই বামানো এবং ইচি যুক্ত কিন্তু আরো অনেকগুলো কাঞ্জি শিখেছিলাম আমরা, তাই না? একটা শিখেছি হচ্ছে বন্ধু, তাই না? কি একটা? বন্ধু, ঠিক আছে? বন্ধুর আগে আমরা যেটা শিখেছি সেটা আগে একটু ট্রাই করে নেই। প্রথমে শিখেছি মিগি। কি? মিগি। এই হাতার পরে একটা কি দেওয়া? কুচি, তাই না? আবার আরেকটা শিখেছি আমরা হিদারি। কি? হিদারি। এরপরে কাতাকানার এ দেওয়া। কি? কাতাকানার এ, ঠিক আছে? আরেকটা শব্দ শিখেছি, সেটা হচ্ছে বন্ধু। কি শিখেছি? বন্ধু, ঠিক আছে? আমরা একটু বন্ধুকে বের করি, এই যে কাঞ্জিটা, ঠিক আছে? এটা কি? তোমো। এটা কিসের কাঞ্জি? তোমো অথবা ইউজিন। ইউজিনের কাঞ্জি, ইউজিনের ইউ এর কাঞ্জি, তোমোদাচির তোমোর কাঞ্জি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কিভাবে আঁকে আবার একটু আঁকার চেষ্টা করি। ইচি আঁকলাম, একটা বামানো আঁকিয়ে দিলাম মাঝখান দিয়ে, এরপরে হচ্ছে এই, এই, ঠিক আছে? তাহলে দেখেন কাছাকাছি কাঞ্জিগুলো দিয়ে সবগুলো আঁকা আঁকি হয়ে গেল, তাই না? হ্যাঁ। তো একটা হচ্ছে বন্ধুর কাঞ্জি, আরেকটা হচ্ছে মিগির কাঞ্জি, আরেকটা হচ্ছে হিদারির কাঞ্জি, এবং এটা কি? আরিমাসের কাঞ্জি। এটা কিসের কাঞ্জি?
আরিমাস মানে আছে, ঠিক আছে। এটার আরেকটা উচ্চারণ হচ্ছে ইউ, কি হয় ইউ, ঠিক আছে। যেমন ইউ মে, মে হচ্ছে নামায়ের কাঞ্জি, মে কিসের কাঞ্জি, নামায়ের কাঞ্জি। আমি একটু সার্চ দিয়ে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন ইউ মে শব্দটা কি, ইউ মে, ইউ মে, ইউ মে মানে হচ্ছে বিখ্যাত। এখানে কিসের কাঞ্জি আছে, ইউ মানে হচ্ছে আরু, আরিমাসের কাঞ্জি, আর মে হচ্ছে নামায়ের না এর কাঞ্জি, মানে নাম আছে, সেখান থেকেই শব্দটা হচ্ছে প্রসিদ্ধ, ঠিক আছে। তো এইখান থেকে এই ইউ মে শব্দটা এসেছে। ইউ মের ইউ হচ্ছে আরিমাসের কাঞ্জি, আর মে হচ্ছে নামায় যে পড়েন না আপনারা নাম, সেই নামের না এর কাঞ্জি। তো নামায়ের নায়ের কাঞ্জি যদি এটা হয়, তাহলে মায়ের কাঞ্জি কোনটা, সেটা হচ্ছে এটা সামনের কাঞ্জি। কিসের কাঞ্জি, সামনের কাঞ্জি, না মায়ে, না মায়ে। তার মানে না শব্দটা উচ্চারিত হচ্ছে এই নামের কাঞ্জির, আবার কখনো কখনো মেই শব্দ উচ্চারিত হচ্ছে, যেমন ইউ মেই। তার মানে আমরা এই নামের কাঞ্জি যেটা দেখতে তা এবং কুচির মতো, এটার দুটো উচ্চারণ পেলাম। কয়টা উচ্চারণ পেলাম, দুইটা উচ্চারণ। একটা হচ্ছে শুরুতে আসলে না, আবার মাঝে মাঝে শেষের দিকে আসলে মেই, কি আছে মেই, ঠিক আছে। আবার এই মেই শব্দটা শুরুতেও হইতে পারে, ঠিক আছে। দুইটা উচ্চারণ পেলাম আমরা। আচ্ছা, তারপরে আরিমাসের কাঞ্জি এটা আমরা পেয়ে গেলাম। এরপর হচ্ছে এটা হচ্ছে হানা, কিসের কাঞ্জি, হানা, ফুলের কাঞ্জি হানা, ঠিক আছে। কিসের কাঞ্জি, ফুলের কাঞ্জির মধ্যে কি কি আছে একটা জিনিস খেয়াল করেন, এটাকে বলা হয়ে থাকে ঘাস। কি বলা হয়ে থাকে, ঘাস বলা হয়ে থাকে। অর্থাৎ এইভাবে একটা ইচি দেওয়ার পরে যদি এভাবে দুইটা দাগ দেওয়া হয়, ঠিক আছে, এটাকে বলা হয় ঘাস। কি বলা হয়, ঘাস। ঘাসের নিচে একটা মানুষ, আর এই জিনিসটাকে বলা হয় চামচ। কি বলা হয়, চামচ। এটার নাম আমরা কি দিয়েছিলাম, স্পুন অথবা চামচ, ঠিক আছে। তো এটা খুবই ইজি একটা কাঞ্জি, একবার একটু ভালো করে দেখে নেন। ঘাসের নিচে একটা মানুষ আছে, হিতর বুসু আছে, এবং তার পাশে একটা চামচের বুসু আছে। কিসের বুসু আছে, স্পুনের বুসু আছে, ঠিক আছে। তো এই পুরোটা মিলে হচ্ছে হানা, কি হানা, পুরোটা মিলে কি হানা। হানা মানে কি মুখ, ঠিক আছে, সরি ফুল। তো হানা শব্দটির আরো একটা উচ্চারণ আছে, সেটা হচ্ছে কা। শব্দটা কি, কা। তো কা শব্দটা আপাতত না জানলেও হবে, আপাতত হানাটাই আমরা শিখি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে লাল মিয়া। এটা কি লাল মিয়া, লাল মিয়ার বানাইতে কি লাগে, একটা মাটি লাগে, তাই না, এটা হচ্ছে মাটি। এবং মাটির নিচে এটাকে কি বলা যেতে পারে বলেন তো, এই যে ছোট ছোট ফোঁটা ফোঁটা দেওয়া, পানি দিতে পারেন অথবা হৃদয় দিতে পারেন, এটাকে কি বলা হয়, কোকরো। এটা কিসের কাঞ্জি, কোকরো কাঞ্জি। কিসের কাঞ্জি, কোকরোর কাঞ্জিটা মূলত হচ্ছে এইটা, না এটা হচ্ছে আপনার স্কোশির কাঞ্জি হয়ে যাচ্ছে, আমি এটা না আঁকি। এই নিচের যে অংশটা আছে সেটাকে বলা হচ্ছে কি কোকরো। কি বলা হচ্ছে, কোকরো। কোকরোর কাঞ্জিটা আমি আপনাদেরকে একটু দেখাই। কোকরো কি, কোকরো, এটা হচ্ছে কোকরোর কাঞ্জি। কোকরো মানে হৃদয়, ঠিক আছে। দেখেন এদিকে একটা তেন, তারপরে এদিকে এরকম ফেরানো একটা বড়শির মতো, এরপরে এই একটা তেন, এই একটা তেন, এটা হচ্ছে কোকরো। এই কোকরোর কাঞ্জির, যেমন হিতর কাঞ্জির অনেক রকমের বুসু আছে, এবং কোকরোর কাঞ্জির কি আছে, অনেক রকমের বুসু আছে। তার মধ্যে এটা হচ্ছে এই একটা, ঠিক আছে। এটাকেও বলা হয় কোকরোর বুসু। কি বলা হয়, কোকরোর বুসু, ঠিক আছে। আচ্ছা, আমরা এরপরে এই জিনিসটাকে কি বলছে, আকাই। কি বলছে, আকাই। আকাই মানে হচ্ছে লাল, আকাই, ঠিক আছে। আকাই মানে কি লাল, রেড, ঠিক আছে। আকাই শব্দের আপাতত আকাটাই জানি আমরা। এরপরে আরো অনেক শব্দ এর ব্যবহার থাকতে পারে লালের, সেটা আমরা পরে জানবো, আপাতত এতটুকুই জানি, ঠিক আছে। এরপরে আমরা যে কাঞ্জিটা শিখবো সেটা হচ্ছে কাগজের কাঞ্জি। সেটা কি, কাগজের কাঞ্জি। আমি একটু সার্চ দিয়ে দেখাই আপনাদেরকে। কামি, কি কামি, কামি মানে পেপার অথবা কাগজ। কামি কি দিয়ে তৈরি হয় জানেন, এই যে কামির এই অংশটাকে বলা হয় সুতো। কি বলা হয়, সুতো মানে সুতা, ঠিক আছে। এই সুতোর এই যে নিচের এই অংশটুকু যদি না থাকে, শুধু উপরের এই অংশটুকু থাকে, এটাকে বলা হয় ছোট সুতা। কি বলা হয়, ছোট সুতা। আর এই যে পাশের এই অংশটাকে, এটাকে আলাদাভাবে বলা হয় বংশীয় নাম। কি বলা হয়,
যেমন আমি আপনাদেরকে সার্চ দিয়ে দেখাই সিমেই, শব্দটা কি সিমেই, সিমের মধ্যে সি হচ্ছে এটা আর মেয়ে হচ্ছে কি নাম। তো সিমেই মানে কি বংশীয় নাম, ফুল নেম অথবা আইডেন্টিটি, ঠিক আছে। তো কারো বংশীয় নাম পুরা নাম অথবা তার পরিচয় বহন করে এটাকে বলা হচ্ছে সিমেই। কি বলা হয়? সিমেই, ঠিক আছে। তো সিমেই হলো, সিমের পরে আমরা এই সিটাকে নিয়ে কি বললাম সুতোর কাঞ্জি। কিভাবে দেখেন তো, এই যে ইতো, এই যে ইতো মানে যে সুতা, দেখলেন সুতোর কাঞ্জি, এটা কিসের কাঞ্জি? সুতোর কাঞ্জি। তো এই সুতোর কাঞ্জি আর তার সাথে কিসের কাঞ্জি পাশে ফুল নেম কিংবা আইডেন্টি কিংবা বংশীয় নামের কাঞ্জি সি, এই দুটো মিলিয়েই হচ্ছে কি কামি। কি হচ্ছে? কামি। দেখি কামি, কামি, ঠিক আছে। দেখেন তো এর মধ্যে এটা আছে না? আকার সিস্টেমটা একটু একটু খেয়াল করে দেখেন এইদিকে। প্রথমে হচ্ছে এরকম ইতো আঁকতে হবে পেন দিয়ে, তারপরে নিচে এরকম ডট, এরপরে হচ্ছে এই দাগটা আগে দিতে হবে, তারপরে এই লাল এটা, তারপরে এই দাগ, এই দাগ, ঠিক আছে। এটা হচ্ছে কামির কাঞ্জি। যদি কারো আঁকাটা দেখতে মনে চাই তাহলে সবাই একটু এদিকে খেয়াল করেন। ইট, নি, সান, এটা হচ্ছে ছোট সুতা, তারপরে তার নিচে এরকম দিয়ে দিলাম, এটা হচ্ছে সুতা। এরপর হচ্ছে এই কাঞ্জিটা, এর আগে এই কাঞ্জিটা আগে আঁকতে হবে। এরপরে এরকম একটা হুক, এরপরে এটা টান দিয়ে দিলাম, এরপরে এখান থেকে আরেকটা ডানানো হুক। এই দুটাকে একসাথে মিলাই দিলে কি হবে? হ্যাঁ, কামি। কি হবে? কামি। কামি মানে কি? কাগজ। কামি মানে কি? কাগজ। ওকে, এটা কিসের কাঞ্জি? কামির কাঞ্জি। এই যে এই কাঞ্জিটার পিছনে এত সময় দেওয়ার কারণটা কি? আমি চাই যখনই আলোচনা করব, আলোচনার সাথে এই কাঞ্জিটার অর্থ যখন কাগজ, এটাকে বারবার আপনি মেমোরাইজ করার চেষ্টা করেন, যাতে করে এই কাঞ্জিটার দিকে যখন তাকাবেন কাঞ্জির ছোট ছোট কম্পোনেন্টগুলো আপনার সাথে কথা বলে যে এটা একটা সুতা কাঞ্জি আর এটা একটা বংশীয় নাম সি এর কাঞ্জি। তো দুটা মিলে হয়েছে কাগজ, আমার তিনটা কাঞ্জি হয়ে গেল, তাই না? তো আমার আঁকার দরকার নাই, আমি যদি দেখে চিনতে পারি এটাই আমার জন্য যথেষ্ট, ঠিক আছে। এরপরে হচ্ছে কেনাকাটার কাঞ্জি। কিসের কাঞ্জি? কেনাকাটার কাঞ্জি। এটা কি? কাইমাস। দেখেন এখানে মেয়ে আছে, কি আছে? চোখের কাঞ্জি আছে, তাই না? সো চোখের কাঞ্জির নিচে হাঁচি দিয়ে দিছে, এটা কি? আটের কাঞ্জি। কি নিচে? আটের কাঞ্জিও বলা যেত, অথবা আমরা এই যে কাতাকানার হা আছে না, কাতাকানার হা কিন্তু বলে এটাকে, ঠিক আছে। তো কাতাকানার হা নিলাম, মাঝখানে চোখ দিলাম, আর এইখানে একটা চ্যাপটা মেয়ে দিলাম। কি দিলাম? চ্যাপটা মেয়ে দিলাম, চোখ দিলাম, ঠিক আছে। 1 2 3 4, এরপর হচ্ছে 5, ঠিক আছে। এটা হচ্ছে চ্যাপ্টা চোখ। এরপরে হচ্ছে সাধারণ চোখ, ঠিক আছে। সাধারণ চোখ দিলাম, তার নিচে হচ্ছে এবার হাঁচি এঁকে দিলাম, শেষ। খুব ইজি। এটাকে হচ্ছে কাইমাসের কাঞ্জি। কিসের কাঞ্জি? কাইমাস মানে কেনাকাটা করা। কাইমাস মানে কি? কেনাকাটা করা, ঠিক আছে। আমি ওয়ার্ডটা একটু দেখাই আপনাদেরকে। কাউ, কি শব্দটা? কাউ। আমি আপনাদেরকে মাঝে মাঝে কাইমাস বলি, কিন্তু ডিকশনারিতে সার্চ দিলে সব উফ হয়ে যায়, তাই না? এটা যারা পড়েছেন, বিশেষ করে লেসন 20 কিংবা 20-এর আগ থেকেই বিভিন্ন সময় ব্যবহারে আসে, সেটা হচ্ছে ভার্বের ডিকশনারি ফর্ম বলে একটা ফর্ম আছে, যে ফর্মের প্রত্যেকটা মাসু ফর্মের আগের ই ফর্মেট উতে রূপান্তরিত হয়ে যায়। আর যদি কখনো সেই জায়গায় মাসু ফর্মের আগে এ ফর্ম থাকে, এ কলাম থাকে, তখন সেগুলোর পরে ডিকশনারি ফর্ম বানাইতে গেলে রু হয়, যেমন থাবে মাস, থাবে রু, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ইকিমাস হবে কি বলেন তো? মাসু ফর্মের আগে যেহেতু কি আছে, কিটা ও সিরিজে রূপান্তরিত হয়ে যাবে ইকো, ইকো, ঠিক আছে। ব্যতিক্রম হচ্ছে কিমাস। কিমাসটা হবে কুরু, সীমাস হবে সুরু। সিম্পাই সীমাস হবে সিম্পাই সুরু। যেহেতু মাসুর আগে সি আছে, সিটা চেঞ্জ হয়ে কি হবে? সুতে রূপান্তরিত হবে, ঠিক আছে। এরকম কাই মাসের মাসুর আগে ই ছিল, ইটা পরিবর্তিত হয়ে সেটা হয়েছে ও, কাউ। আর এটাকে বলা হয় আবিধানিক রূপ। এটাকে কি বলা হয়? আবিধানিক রূপ। আর আমরা যে মাসু মাসু শিখি, এই মাসু মাসুটা হচ্ছে কোনো একটা কথা বলার মার্জিত রূপ। কি একটা মার্জিত রূপ? যেমন করা শব্দের মূল ধাতু কি? কর, ক রো, কর, তাই না? খাওয়া এর মূল ধাতু কি? খা, ঠিক আছে। তো এই রকম, তো কর থেকে করেন হয়, করেছিলাম হয়,
করেছিলাম না হয় করুণ হয়, তাই না? এরকমই মূল শব্দ হচ্ছে কাউ। মূল শব্দ কি? কাউ। এই কাউ দিয়ে সাধারণত জাপানিজরা কথা বলে ডিকশনারি ফর্মে, ঠিক আছে? তো দেখেন কাঞ্জি কিন্তু পুরাটার জন্য হয়নি, শুধুমাত্র কাই মাসের কায়ের জন্য শুধুমাত্র কাঞ্জিটা এসেছে, আর বাকিটা উটা উয়ের মতোই আছে, ঠিক আছে? তো আমরা বুঝলাম যে ভার্বের ক্ষেত্রে যখন কাতাকানার ব্যবহার হয় তখন বিশেষ একটা কি দুইটা অক্ষরের জন্য কাঞ্জিটা ব্যবহৃত হয়, আর বাকিগুলা নর্মাল হিরাগানাতেই লিখতে হয়, ঠিক আছে? এরকমও ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা এটা জানতে পারলাম কেনাকাটা করা কি, কেনাকাটা করা, ঠিক আছে? আমাদের প্রায় 10টা হয়ে গেছে আজকের, আর 30টার মতো শেষ করতে হবে। এরপরে এটা হচ্ছে সকালের কাঞ্জি। কিসের কাঞ্জি? সকালের কাঞ্জি। খুব সোজা একটা কাঞ্জি, যদি একটু খেয়াল করে দেখেন যে শুরুতে হচ্ছে 10, শেষেও আছে 10, ঠিক আছে? এবং মাঝখানে হচ্ছে নিচি। মাঝখানে কি? নিচি, তাই না? এরপরে পাশে হচ্ছে মাস, পাশে হচ্ছে কি? মাস, ঠিক আছে? এরপরে একটা কাঞ্জি আছে, সেটা হচ্ছে আস্তা। এটা কি? আস্তা। দেখেন আশিতা, দেখেন তো আস্তার কাঞ্জি কিভাবে লিখেছে। আস্তার কাঞ্জির শুরুর আ এর মধ্যে কিন্তু একটা নিচি আছে আর একটা গেৎসু আছে, তাই না? তারপরে আবার কি আছে? একটা নিচি আছে। এই পুরোটাই হচ্ছে আস্তার কাঞ্জি। কিসের কাঞ্জি? আস্তার কাঞ্জি। এই আস্তার এই শব্দটা হচ্ছে আকারুই, আলোকিতর কাঞ্জি, ঠিক আছে? আকারুই অথবা মেই বোঝায়, ঠিক আছে? মেই মানে যেটা সামনে দিনের এবং মাসের পরিক্রমায় সুস্পষ্ট হবে। তো দেখেন এই যে আস্তার আকারই এই প্রথম অংশ, তার উপরে একটা যোগ আর নিচে যোগ দিয়ে কিন্তু আমি বানায় ফেলতেছি হচ্ছে আসা। কি বানাচ্ছি? আসা। এখানে নিচিটা ছোট হয়ে গেছে, মাঝখানে উপরে যোগ নিচে যোগ, তাই না? নতুন কোনো কিছু না কিন্তু, ঠিক আছে? এটা হচ্ছে আসা। আসার আরেকটা উচ্চারণ হচ্ছে চো। কি? চো। আরেকটা উচ্চারণ কি? চো। দেখেন থাবে মাস হচ্ছে খাওয়া। থাবে মাস মানে কি? খাওয়া, অথবা থাবে মাসের বলেছিলাম থাবেরু হবে, ঠিক আছে? এটা হচ্ছে এ কলাম। তো থাবে মাসের একটা অনিয়মীয় আছে। ভার্বটা সবসময় সাধারণত ভার্বের উচ্চারিত যে অংশটা এটা সবসময় সাধারণত কুনিয়মী হয়, তবে অনিয়মী হয় কাতাকানা দিয়ে লেখা এগুলো। শোকু শব্দটা কি? শোকু। এই যে থাবে মাসের আবার অনিয়মী হচ্ছে শোকু, আর আসার অনিয়মী হচ্ছে আসা। আসা মানে সকাল। সকালের অনিয়মী হচ্ছে চো। শব্দটা কি? চো। তো মাঝে মাঝে সকালের খাবারকে তারা আসা গোহান অথবা আসানো থাবে মনো না বলে বলে চৌ শকু। কি বলে? হ্যাঁ, সরি, হ্যাঁ খেয়াল করেন, চৌ শকু। চৌ শকু, ঠিক আছে? চৌশকু মানে কি? ব্রেকফাস্ট। চৌ মানে আসার অনিয়মী, আর শকু হচ্ছে থাবে মাসের অনিয়মিত। থাবে মাসের অনিয়মিত, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এভাবেও কিন্তু অনিয়মের ব্যবহারগুলো রয়েছে। আসানো থাবে মনো এভাবে বললে পুরাটাই হচ্ছে কুনিয়মি দিয়ে ব্যবহার করা হয়েছে, আর চৌ শকু যখন ব্যবহার করা হবে তখন সেটা সবগুলোই অনিয়মি দিয়ে ব্যবহার করা হয়েছে, যেটার অর্থ হবে কি? ব্রেকফাস্ট, সকালের খাবার, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দুপুরের কাঞ্জিটা দেখব। ওকে, এরপরে কিসের কাঞ্জি? এটা দুপুরের কাঞ্জি। আচ্ছা, ঠিক আছে, আমরা 92 কাঞ্জিটা একটু দেখি। এটা হচ্ছে হিরো। এটা হচ্ছে কি? হিরো মানে হচ্ছে দুপুরের কাঞ্জি। হিরো। হিরো মানে কি? দুপুর। দুপুরের কাঞ্জিটা কি? উপরে দেখেন একটা পতাকা আছে, এদিকে একটা বামানো আছে, আর নিচে এখানে নিচি আছে, তার নিচে ইচি আছে, তাই না? তো এভাবে দেখলে কিন্তু খুব সহজ, তাই না? তো হিরোর আরেকটা উচ্চারণ আছে, সেটা হচ্ছে চু। সেটা কি? চু। সেটা কি? চু। একটা আমরা শিখলাম হচ্ছে চো শকু। কি? চো শকু। আর এটা হচ্ছে চু শকু। তাহলে কি হবে? চু শকু। ইয়েস, লাঞ্চ। লাঞ্চকে কি বলা হয়? চু শকু। এখানে ইউ এর জায়গায় ইউ হইলে সেটা হচ্ছে চো শকু, সকালের খাবার, আর দুপুরের খাবারটা কি? চু শকু। আর এটা হচ্ছে এই কাঞ্জিগুলোর হচ্ছে দুইটা উচ্চারণ, দ্বিতীয় একটা চাইনিজ উচ্চারণ আছে, সেই চাইনিজ উচ্চারণ, ঠিক আছে? চু শকু। ক্লিয়ার? আচ্ছা, থাবে মনোর শকু আর হিরুর চু, ঠিক আছে? আর দুইটাই হচ্ছে অনিয়মী। ওকে, আমরা সামনে আগাই। এরপরে হচ্ছে এই শব্দটা, এটা
এটাকে সাধারণত বলা হয়ে থাকে আপনার হচ্ছে ইউ গাতা লিখে আমি একটু সার্চ দিই। ইউ গাতা মানে হচ্ছে কি গোধূলি, ইউ গাতা মানে কি গোধূলি। এমনি শব্দটার অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে ইউ, শব্দটার অ্যাকচুয়াল উচ্চারণ কি ইউ। ওকে, তো এটা দিয়ে একটা শব্দ হয় সেটা হচ্ছে ইউ গাতা। দেখেন ইউ গাতার এই যে কাঞ্জিটা, এটা হচ্ছে কাতার কাঞ্জি। কিসের কাঞ্জি? ওই যে আনো কাতা পড়েছেন না আপনারা, ওই আনো কাতার শেষের যে কাতা আছে না, সেই কাতার কাঞ্জি, অথবা হো ডিরেকশনের কাঞ্জি। ঠিক আছে, আচ্ছা এরপরে খেয়াল করেন ইউবে শব্দটা কি ইউবে। ইউবে মানে হচ্ছে ইভিনিং, ইউবে মানে কি ইভিনিং। দেখছেন শব্দটা কিভাবে তৈরি হয়েছে? আচ্ছা ইউবে, ওকে, ইউ এর কাঞ্জি, তারপরে হচ্ছে বে, তারপরে হচ্ছে ইউ শোকো মানে হচ্ছে ইভিনিং মেল। এটাকে রাতের খাবারও বলা হয়। ঠিক আছে, আর এই রাতের ইউ শোকোটা হচ্ছে আপনার একবারে ভোর রাতের খাবার না, খুব গভীর রাতের খাবার না, এটা হচ্ছে সন্ধ্যা রাতের খাবার। ঠিক আছে, ইউ শোকো। আচ্ছা, তার মানে এর উচ্চারণ ইউ হয়, সেখান থেকে আমরা এটা পেয়ে গেলাম। তারপরে একটা ফেস্টিভ্যাল আছে, সেই ফেস্টিভ্যালটা হচ্ছে তানাবাতা। কি? তানাবাতা, তানাবাতা। ঠিক আছে, সিচি সেকিও এখানে উচ্চারণ দেখা যাইতেছে, তার মানে সাতের কাঞ্জি। এটা কিসের কাঞ্জি? সাতের কাঞ্জি পড়েছেন না আপনারা? এই সাতের কাঞ্জি, এবং তার পাশে এটা হচ্ছে ইউ এর কাঞ্জি। এটা কি ইউ এর কাঞ্জি, কিন্তু দুটো মিলাই হচ্ছে তানাবাতা। তানাবাতা হচ্ছে একটা ফেস্টিভ্যাল। এটা কি একটা ফেস্টিভ্যাল, এটাকে বলা হয় স্টার ফেস্টিভ্যাল। এটাকে কি বলা হয়? স্টার ফেস্টিভ্যাল। আচ্ছা, তানাবাতা লিখে আমরা একটু সার্চ দিয়ে দেখি যে তানাবাতার এই উৎসবটাকে এখানে তারা দেখায় কিনা। তো তাহলে তাহলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে। এখানে সেন্দাই তানাবাতা ফেস্টিভ্যালের একটা ভিডিও আছে, সেটা আমরা একটু দেখি। জাপানিজ কালচারাল পোশাক পরেছে, তাই না? এখানে দেখাচ্ছে কিভাবে হচ্ছে এগুলাকে তৈরি করা হচ্ছে। ঠিক আছে, অনুষ্ঠানের প্রিপারেশন, ফেস্টিভ্যালের প্রিপারেশন। পেপারের অনেক সুন্দর সুন্দর ব্যবহার আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা এই কাঞ্জিটা দিয়ে অনেকগুলো ব্যবহার দেখলাম। তানাবাতা ফেস্টিভ্যালের তানার এখানে হচ্ছে সাতের কাঞ্জি হবে, তখন এটার উচ্চারণ হয় তানাবাতা। ঠিক আছে, এছাড়া নর্মালি ইউ শোকু ইভিনিং মেল, এরপরে হচ্ছে থাবে মাসের কাঞ্জি হতে পারে, আবার হচ্ছে ইউ বে মানে সন্ধ্যা, এটাও বোঝাতে পারে। ঠিক আছে, তো এইটার অ্যাকচুয়াল অর্থ কি? সন্ধ্যা। কি সন্ধ্যা, অথবা এই সন্ধ্যা রাতকে বলা হচ্ছে। আর এটা হচ্ছে রাতের কাঞ্জি। এটা কিসের কাঞ্জি? রাতের কাঞ্জি, মানে ইয়োরু। শব্দটা কি ইয়োরু, শব্দটা কি ইয়োরু। ওকে, ইয়োরু মানে কি? এর অর্থ ইভিনিং দেওয়া। ঠিক আছে, আচ্ছা নাইট, এটাও মানে কি রাত। ওকে, আচ্ছা ইয়োরুর কাঞ্জি দিয়ে দেখি আমাদের তেমন কোনো ব্যবহার আছে কিনা, যেটা আমাদের N5 লেভেলে জানা থাকা দরকার। ইয়োরু আছে, আর আপাতত কন্যা মানে ইমার কাঞ্জি আছে এখানে। ইমা এটা এখনের কাঞ্জি। এটা কিসের কাঞ্জি? এখন, এখনের কাঞ্জির সাথে ইয়া রাতের কাঞ্জি আছে কং ইয়া। ঠিক আছে, এরপরে হচ্ছে নিচিয়া মানে নিচি দ্বারা দিন বোঝায়, আর ইয়া দ্বারা রাত বোঝায়, রাত দিন। ঠিক আছে, ডে অ্যান্ড নাইটস অলওয়েজ নিচিয়া। তো এই শব্দগুলো মায়োনাকা মানে হচ্ছে একেবারে মধ্যরাতকে। ঠিক আছে, আচ্ছা এই শব্দগুলাই কম বেশ আছে, তবে আপাতত আমার যতদূর মনে হয় যে এটা দিয়ে আর তেমন কোনো ওয়ার্ড ব্যবহার হবে না N5 লেভেলে। খালি জাস্ট এটা মাথায় রাখতে হবে, ইয়োরু। কি মাথায় রাখতে হবে? ইয়োরু। ইয়োরু মানে কি রাত, ইভিনিং অথবা নাইট। কিভাবে আঁকে, আঁকার পদ্ধতিটা একটু এখান থেকে দেখে নেন। প্রথমে ঢাকনা এঁকেছে, তারপরে মানুষের বুসু, এরপরে একটা কু এঁকেছে, কু আঁকার পরে একটা ছোট তেন দিয়ে তা, এরপরে একটা বড় তেন। ঠিক আছে, আমি এখানে একটুখানি এঁকে দেখাই আপনাদেরকে। ইচ নি
সানশি, এটা হচ্ছে আপনার কু, এটা কি কু, এটা হচ্ছে তেন, তারপর হচ্ছে বড়। ঠিক আছে, এটা কি ইয়োরুর কাঞ্জি। দেখতে অনেকটা মানে এখানের পেন্সিল দিয়ে ওই কন্ট্রোলটা করা যায় না। আর না, তারপর আমরা আরেকবার চেষ্টা করে দেখি আর একটু সুন্দর করে লেখা যায় কিনা। ঠিক আছে, আমরা একটু জুম করি। জুম আপাতত হবে না। ইচ, নি, ইচ, নি, সান, শি, গো, রকু, রকু একসাথে এভাবে হবে, তারপরে নানা, তারপরে হচ্ছে হাচি। ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে? ইয়োরু। কি বলা হচ্ছে? ইয়োরু মানে হচ্ছে কি ইভিনিং অথবা নাইট অথবা রাত। এরপরে যে কাঞ্জিটা আছে সেটা হচ্ছে আমির কাঞ্জি। এটা কিসের কাঞ্জি? আমি, ওয়াতাশি। ওয়াতাশির কাঞ্জির মধ্যে এই মাথাটা যদি বাদ দেন তাহলে কিন্তু এটা হয়ে যায় কি বলেন তো, গাছের কাঞ্জি, তাই না? অনেকটা গাছের কাঞ্জি। আর পাশে এটা হচ্ছে মুয়ের কাঞ্জি। এটা কিসের কাঞ্জি? সরি, মুয়ের কাতাকানা। ইয়েস, তাহলে মুয়ের কাতাকানা যদি হয় আমরা একটু আঁকি। এখানে প্রথমে একটা ছোট তেন দিলাম, তারপরে একটা বেঁকানো গাছ এঁকে দিব। ঠিক আছে, গাছ এঁকে দিলাম। এরপরে এখানে আমি কাতাকানার মু আঁকবো। হয়ে গেল কি আমি। এটা কিসের কাঞ্জি? আমির কাঞ্জি, ওয়াতাশি। যে ওয়াতাশি পড়েন না আপনারা, ওয়াতাশির কাঞ্জি হচ্ছে এটা 95 নম্বরটা। ওকে, তারপরে হচ্ছে উপরে একটা ঢাকনা আছে। কি আছে উপরে? একটা ঢাকনা বলা যাবে না, এটাকে বলতে হবে একটা ক্রাউন, মুকুট আছে। কি আছে? একটা মুকুট আছে। এরপরে নিচের কাঞ্জিটার বিভিন্ন রকমের নাম থাকতে পারে। এটাকে আমরা আপাতত ওরকম নাম না দিয়ে এটাকে একটু শেখার চেষ্টা করি, প্র্যাকটিস করে নেবেন। ঠিক আছে, নর্মালি শূকরের মাংস কিংবা শূকর বোঝাতে এই এই জিনিসটাকে, এই সিম্বলটাকে অনেক সময় বোঝায়। ঠিক আছে, যাই হোক, আমরা এখন এটার যে অর্থ করতে যাব সেটার সাথে শূকরের কোনো সম্পর্ক নেই, তো আমরা এটার অর্থটা আপাতত করবো না। এরকম এই জিনিসটা হচ্ছে বাড়ির কাঞ্জি। কিসের? বাড়ির কাঞ্জি। কি ইয়ে অথবা উচি, অথবা পরিবার আছে না, পরিবারের খা জকু, এই খা জকুর খাটা হচ্ছে এই কাঞ্জি। ঠিক আছে, তো এইটা আমরা একটু বারবার দেখে পরে একটু প্র্যাকটিস করে শিখে নিব। দেখেন, একটা পরিবারের মধ্যে অবশ্যই একটা বাচ্চা থাকবে, তাই না? তো মাঝখানে কিন্তু এরকম ছোট শিশু আছে। এরপরে এখানে কতগুলো হাতা, এদিকে পা, এরপরে উপরে একটা ক্রাউন, তাই না? যাই হোক, এটা দ্বারা কি বোঝায়? ইয়ে, উচি। খেয়াল করে দেখেন, আমি একটু দেখাই আপনাদেরকে। ইয়ে, ইয়ে মানে কি? হাউস। ঠিক আছে, ইয়ে মানে কি? হাউস, ফ্যামিলি, হাউস হোল্ড। ঠিক আছে, এরপর হচ্ছে উচি। শব্দটা কি? উচি, সেম কাঞ্জি, হাউস, কারণ নিজের বাড়িকে উচি বলা হয়। ঠিক আছে, ওনস, হোম, ও ওয়ান্স, ও নিজের বাড়িকে। এরপরে এর কিছু উচ্চারণ আছে, সেটা হচ্ছে কা। শব্দটা কি? কা। ইয়েও হয়, উচিও হয়, আরেকটা তার অনিয়মিক কি হয়? কা। একটু আগে যে দুইটা বললাম, ইয়ে এবং উচি, এই দুইটার কাঞ্জি সেম, একই, ব্যবহার ভিন্ন শুধুমাত্র উচ্চারণের কারণে। তো ইয়ে এবং উচি এই দুইটা ব্যবহার হচ্ছে কোনিয়মি, জাপানিজ রিডিং। এর অনিয়মীয় আছে। এর কি আছে? অনিয়মীয় আছে। ঠিক আছে, অনিয়মী মানে কি? চাইনিজ রিডিং। চাইনিজ রিডিংটা কি বলেন তো? কা এবং কে। তো এই কা দিয়ে একটা শব্দ তৈরি করা হয়, সেটা হচ্ছে খাজোকো। খাজোকো শব্দটা কি? খাজোকো। কি? খা জকু। এই খা জকুর খা হচ্ছে এই কাঞ্জি, জকু হচ্ছে এই কাঞ্জি। এর অর্থ হচ্ছে কি? পরিবার, ফ্যামিলি। ঠিক আছে, তো খা জকুর কা হচ্ছে বাড়ি, এটা দ্বারা বোঝায়। আর জকু দ্বারা সাধারণত অ্যাকচুয়াল ফ্যামিলি বোঝায়। ঠিক আছে, গোত্র মানে যেখানে সবার সম্পৃক্ততা, যে গোড়াটা থাকে। তো এখান থেকে ট্রাইব অথবা ফ্যামিলি, এটার অ্যাকচুয়াল উচ্চারণ একটাই হয়, সেটা হচ্ছে জোকো। কি হয়? জোকো। জোকোর মধ্যে দেখতে একটা বড়র কাঞ্জি আছে, তার উপরে একটা দুইটা মানুষ আছে, চ্যাপ্টা মানুষ, তাই না? উপরের দিকে ফিরানো মানুষের হেন, মানুষের বসু আছে। আর এদিকে একটা কাতার কাঞ্জি। এটা কিসের কাঞ্জি? কাতা। কাতা, আনো কাতা। ঠিক আছে, আমরা একটু এটাকে বোঝার জন্য কাতার কাঞ্জিটা এর আগেও যেহেতু এসেছিল, আমরা একটু দেখাই। কাতা, এই যে কাতা। কাতা মানে কি বোঝায়? কাতার অনেকগুলো অর্থ আছে। কাতার একটা উচ্চারণ হচ্ছে কাতা, যেমন আনো কাতা, দোনো কাতা, সোনো কাতা। ওই যে কাতা আছে না, ওই কাতার কাঞ্জি কিন্তু এটা। ঠিক আছে, দেখতে কিরকম? অনেকটা বামানো, আর এদিক দিয়ে হুক, আর উপরে একটা ঢাকনা, কাতা, ডিরেকশন কিংবা ওয়ে। একে পার্সন অথবা লেডি, জেন্টেলম্যানও বলে। ঠিক
ঠিক আছে। এরপরে কেয়ার অফ পার্সন ইন চার্জ, এরপরে কাতা, কাতা গাতা, এরপরে শুরুতে হচ্ছে হৌ। শব্দটা কি? হৌ মানে কি? দিক, ডিরেকশন। হৌ মানে কি? দিক অথবা ডিরেকশনকে বোঝাচ্ছে কি হৌ। ঠিক আছে, তার মানে দুইটা উচ্চারণই হয়, এটার কাতাও হয় আর একটা কি হয়? হৌ হয়। তো এইটার আনো কাতা শব্দটা দেখাই আপনাদেরকে। আনো কাতা দেখেন মিলে গেছে। আনো কাতা, এই যে আনো কাতার মধ্যে কি কাঞ্জি আছে? মিলে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আনো কাতার কাঞ্জি। এটা কি? আনো কাতা, সোনো কাতা, দোনো কাতা, এই সেম কাঞ্জি দিয়ে ব্যবহৃত হয়। ওকে, তো আমরা দেখলাম খাজকুর জকুর মধ্যে, খাজকুর কি জকুর মধ্যে এই কাতাটা কিন্তু আছে, তাই না? তার পাশে দুইটা মানুষের পাশে দিকে বাঁকানো কিংবা পাশমুখী মানুষের দুইটা বুসু আছে, আর তার নিচে এটা হচ্ছে কি? বড়র কাঞ্জি। এটা কি? বড়র কাঞ্জি। তার মানে আমরা কিন্তু যে কোনো কাঞ্জিকে এখন ছোট ছোট অংশে বিভক্ত করে ফেলতে পারি, তাই না? তাহলে ওই কাঞ্জিগুলোকে একত্র করলে একটা বড় অংশ হয়। ওকে, তাহলে খাজকু শব্দটা কি? খাজকু মানে ফ্যামিলি মেম্বার্স, পরিবার। ওকে, এই শব্দটা অনেক সময় চলে আসে। ঠিক আছে, আমরা একটু সামনে আগাই। সেটা হচ্ছে আইমাস। এটা কি? আইমাসের কাঞ্জি, সাক্ষাতের কাঞ্জি। আবার কোম্পানি আছে না, কোম্পানি, কোম্পানি, কোম্পানির যে খাই সায়ের খাই, এই খায়ের কাঞ্জি হচ্ছে এইটা। ঠিক আছে, কাঞ্জিটা কিভাবে তৈরি হয়েছে দেখেন তো। একটা মানুষের ছাউনি আছে, তাই না? এরপরে নি আছে, তাই না? এরপরে কিন্তু মু আছে। তো নতুন কোনো কিছু আছে এই জায়গায়? সব ইজি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটাতে বেশি একটা সময় নষ্ট করব না। এটা দ্বারা আইমাস সাক্ষাৎ করা বোঝায়। আবার কি? কোম্পানির খাই, তাই না? এরপরে খাইয়ের পরে একটা শব্দ আছে, সেটা হচ্ছে সা। কি? সা, কর্মচারী, তাই না? এই যে সায়ের কাঞ্জি হচ্ছে এইটা। এটাও খুব ইজি। বলেন তো কি কোন হিসেবে ইজি এটা? প্রথমে হচ্ছে মাটির কাঞ্জি আছে। প্রথমে কি আছে? মাটির কাঞ্জি আছে, তাই না? লম্বা করে, তাই তো। এরপরে এইখানে হচ্ছে এটাকে কি বলা যায় বলেন তো? কাতাকানার নে। ভেরি, কাতাকানার নে না এটা? তাহলে কাতাকানার নে আর হচ্ছে মাটির কাঞ্জি মিলাই হচ্ছে হয় কি? সা। কি হয়? সা। আবার আপনারা পড়েন না শাইন, শাইন, খাই শাইন, ওই শাইনের সাও হচ্ছে এটা। আবার খাই সায়ের সা, এটাও কি? এই সেম কাঞ্জি। ওকে, তো এখন এই কাঞ্জিটা সম্পর্কে আমার একটু জানার দরকার আছে, তাই না? ওকে, তাহলে আমরা একটু জানি এই কাঞ্জিটা কিভাবে তৈরি হয়, এর অর্থ কি কি হয়। আমরা লিখি খাইসা, খাইসা। ওকে, খাইসা মানে কি? কোম্পানি। বলেন, খাইসা মানে কি? কোম্পানি। তো কোম্পানির প্রত্যেকটা অংশকে একটু আলাদাভাবে জানি আমরা। এই যে কাই শব্দের অনিয়মী হচ্ছে কাই। কাই শব্দের অনিয়মী কি? কাই, কাতাকানা দিয়ে লেখা আছে। আর অনিয়মী হচ্ছে, সরি, অনিয়মী হচ্ছে কাই এবং কুনিয়মী হচ্ছে আও। একটু আগে বললাম না, দেখা করা, সাক্ষাৎ করা, আইমাস। সাধারণত ভার্বগুলো সবসময় কুনিয়মী হয়। ভার্বগুলো সবসময়, ভার্বের যে উচ্চারণগুলো হবে সেগুলো অলওয়েজ কি হবে? জাপানিজ হিট ওয়ার্ড হবে। এগুলো কি হবে? জাপানিজ উচ্চারণ হবে। ওকে, তো এরপরে আমার যখন কাই লিখা হয়ে গেছে, এরপর আমি নিলাম কি? সা। কি নিলাম? সা। সায়ের অ্যাকচুয়াল অর্থ কি দেখেন তো? কোম্পানি, ফিল্ম, অফিস, অ্যাসোসিয়েশন, সংঘ, সংস্থা ইত্যাদি বোঝায় এই কাঞ্জিটা দিয়ে। ঠিক আছে, এরপরে আরেকটা শব্দ আমরা শিখেছি, সেটা হচ্ছে শাইন। কি? শাইন। শাইন মানে কোম্পানির এমপ্লয়ি। খাইসা মানে কোম্পানি, আর খাই শাইন মানে ওই কোম্পানির কর্মচারী, অথবা শুধু শাইনও বলা যেতে পারে। কি বলা যেতে পারে? শুধু শাইনও বলা যেতে পারে। এই শাইনের কাঞ্জিটা একটু খেয়াল করে দেখেন। এই কাঞ্জিটা দেখেন তো কোন একটা কাঞ্জির সাথে মিলে যায়? একটু আগে শিখছিলাম, কাইমাসের কাঞ্জির সাথে মিলে যায়। তবে পার্থক্য হচ্ছে কাইমাসের উপরে হচ্ছে তিনটা কুচি একসাথে, আর এখানে একটা কুচি। আর এটা দ্বারা কর্মচারীর কোন জায়গার সদস্য বোঝাতে এই ইন শব্দগুলো সবসময় বাক্যের শব্দের শেষে আসে। ঠিক আছে, তো সা মানে যদি কোম্পানি হয়, কোম্পানির মেন শব্দ হচ্ছে সা, তাই না? আর কাই মানেও কি হয়? কাইয়ের অ্যাকচুয়াল অর্থ হচ্ছে সাক্ষাৎ। তো যেই জায়গায় সকলের একটা সংঘবদ্ধ সাক্ষাৎ হয় সেটা হচ্ছে খাইসা, এবং সেই সংঘবদ্ধ একটা জায়গার থেকে যে একটা পরিচয় হয়, সেই পরিচয় বহনকারী ব্যক্তি হচ্ছে সাইন। ঠিক আছে, হ্যাঁ। তো এই ইনের অ্যাকচুয়াল অর্থটা কি? এই যে দেখেন, ইনের অ্যাকচুয়াল অর্থ হচ্ছে এমপ্লয়ি, মেম্বার, সদস্য, নাম্বার, দ্য ওয়ান ইন চার্জ। অর্থাৎ যে কোনো একটা পরিচিত জিনিসের যদি কোনো সদস্য হয়, সেই সদস্যের কাঞ্জি হচ্ছে এইটা। এটার মাত্র একটা উচ্চারণ হয়, সেটা হচ্ছে ইন। ইন,
এটার একটা উচ্চারণই হয় সবসময়, যেন এটা মুখস্থ করা সহজ। এটা কি ইন হবে, এটার আর অন্য কোনো উচ্চারণ নাই। শাইনের তাইলে আমরা দুইটা কাঞ্জি কিন্তু শিখে গেলাম, ঠিক আছে। প্রথমটা হচ্ছে খাইসায়ের সা, তাই না, এরপরেটা হচ্ছে ইন, এরপরেটা কি ইন, ওকে। আচ্ছা, শাইন পড়লাম, খাইসাইন পড়লাম, ওকে। এরপরে আমাদের যে কাঞ্জিটা আসবে সেটা হচ্ছে দোকানের কাঞ্জি। এটা কিসের কাঞ্জি? দোকানের কাঞ্জি। মিসে কিসের কাঞ্জি? দোকানের কাঞ্জি। দেখেন এখানে একটা ঢাকনা দিলাম, এরপরে একটা বামানো দিলাম, এরপরে এটাকে ভাগ্যের লাঠি বলে। এটাকে কি বলে? ভাগ্যের লাঠি, ভাগ্য বলে, ওকে। দেখবেন কিভাবে ভাগ্য বলে, আমি একটুখানি দেখাইতেছি একটু পরে আপনাকে, ওকে। এটাকে বলা হয় মিসে। এটাকে বলা হয় কি? মিসে। মিসে, মিসে মানে হচ্ছে দোকান। মিসে হচ্ছে কুনিয়মে, অনিয়মে হচ্ছে তেন। অনিয়মে কি? তেন, ওকে। আচ্ছা, আমরা একটু সার্চ দেই এখানে কিভাবে এটা ভাগ্যে লাঠি হয় সেটা জানবো একটু পরে। দেখেন মিসে, মিসে মানে কি? দোকান। মিসে মানে কি? দোকান, শপ, রেস্টুরেন্ট। এর আরেকটা উচ্চারণ হচ্ছে তেন। আরেকটা উচ্চারণ কি? তেন, ওকে। আচ্ছা, এরপরে আমরা কোথায় আসছিলাম? উরানাই মাছ, উরা, উরা নাও। দেখেন ভাগ্য পেয়ে গেছেন, উরানাও। এই উরানাও এর উচ্চারণ হচ্ছে কি? উরানাও। এই এই এতটুকের কাঞ্জির উরানা এবং এতটুকু হচ্ছে উ, মূল শব্দ হচ্ছে উরানাউ, এবং এটা দিয়ে মাসুফাম বলতে গেলে উরানাই মাস কি বলতে হবে? উরানাই মাস। এর অর্থ কি বলেন তো? টু টেল সামওয়ানস ফরচুন, টু ফরকাস্ট, টু প্রেডিক্ট, টু ডিভাইন, মানে কারো ভাগ্য বলা, ভাগ্য গণনা করা, আছে না? আচ্ছা, তার মানে এই কাঞ্জিটা কিন্তু আমরা জানলাম যে এই বেসিক কাঞ্জিটা কিন্তু একটা টি, পাশমুখী টি এবং তার নিচে একটা কুচি, তাই না? এই বেসিক কাঞ্জিটার উপরে আমি কি লাগাই দিতেছি? এরকম একটা ঢাকনা এবং তার পাশে একটা লম্বা বামানো লাগাই দিতেছি। তখন সেটা হয়ে যেতেছে কি? দোকান। কি হয়ে যেতেছে? দোকান। দোকান মিসে। মিসের কয়টা উচ্চারণ? মিসেও হয়, তেনও হয়। কি হয়? মিসেও হয়, তেনও হয়, ঠিক আছে। অনেকের মাঝে মাঝে এই ভিডিও দেখে দেখে চিন্তা হইতে পারে যে স্যার এত ইনফরমেশন কিভাবে মনে থাকবে, কিভাবে কি হবে। আসলে বিষয়টা হচ্ছে কি যে আপনি জানতেন না একটা জিনিস, তো আজকে এই ভিডিওটা যখন যে প্রথমবার দেখতেছেন সে কিন্তু না জানার থেকে এই প্রথম একটা জিনিস জানলেন, তাই না? তো জানতেন না আগে, এখন একটা জিনিস জানেন। এখন সেই জানা জিনিসটার আধিক্য বেশি হওয়ার কারণে, মানে অনেকগুলো জিনিস জানার কারণে আপনার কাছে এই জিনিসটার প্রেশার মনে হইতেছে, মানে একটা চাপ মনে হইতেছে। চাপ থেকে আপনি ভয় পাচ্ছেন যে আমার আদতে মনে থাকবে কি থাকবে না। আসলে এইভাবে চিন্তা করেন, আপনি তো কিছুই জানতেন না। যদিও অনেকে জেনে থাকে এবং জানা অবস্থায় এই ভিডিওটা দেখে, তার জন্য তো এটা রিভিশন হবে, তাই না? আর যে জানে না তার জন্য তো অ্যাটলিস্ট প্রথমবারের মতো জানা হবে। আজকে মুখস্থ করতে হবে বিষয়টা তা না, এটা দিনের পর দিন এটা আপনার মাথায় থাকবে। কারণ কি? আপনি এইটার একটা গল্প, এটা নিয়ে একটা আলোচনা কারো থেকে আপনি শুনেছেন, তো আপনার মাথার মধ্যে একটা জায়গায় একটা অস্থায়ী র্যামের মধ্যে হলো এই ঘটনাটা আছে। এটা আস্তে আস্তে বারবার এটার ব্যবহার যখন বিভিন্ন জায়গায় আসবে, কিংবা এই ভিডিওটাই যখন বারবার দ্বিতীয়বার দেখবেন, তখন দেখবেন আপনার সিলেবাস কমে আসতেছে। আজকে 120টা কাঞ্জি আমি ধরলাম, আজকে পুরো 120টা কাঞ্জির যে ভিডিওগুলো আছে সবগুলো আমি দেখলাম। দেখার পরে আমার কি মাথা এতটাই দুর্বল যে আমার 10টা মনে থাকবে না? তো 10টা তো অবশ্যই মনে থাকবে। যদি আমার 10টা মনে থাকে তাহলে আমি 120 থেকে 10 বাদ দিলে আরও কিন্তু 110টা থাকতেছে, তাই না? তো সেটার জন্য আমি আবার আরো 3 ঘন্টা সময় দিলাম। তখন আমার কি আরো 25টা মনে থাকবে না? 30টা মনে থাকবে না নতুন? তাহলে কিন্তু আমার 40টা জানা হয়ে গেছে। তাহলে 120-এর মধ্যে 40টা জানা হয়ে গেছে, তার মানে আমার আর 80টা আছে। তাহলে আমি আবার আরেক দফা দেখব, সে এক দফায় আরো 20টা জানা হবে না? তাহলে আমার 60টা হয়ে গেল, আর বাকি রইল কয়টা? 60টা। এরপরের দফায় আবার দেখবো, সেই দফায় দেখা গেল আগের ওই 60টা তো খুব ঝনাঝনা হয়ে গেছে মুখস্থ, নতুন আরো 10টা জানছেন। কারণ সামনে যত আগাচ্ছেন শব্দের পরিমাণ বাড়তেছে, যেন হ্যাঁ কিছু কিছু সেম হবে, কিছু কিছু একই হবে, তখন আপনার টেনশন বাড়বে যে অনেকগুলো ওয়ার্ড মুখস্থ করবো কিভাবে। তখন আপনি আরেকবার দেখে আরো 10টাই বা জানলেন, তারপরে কিন্তু আপনার 50টা আছে, তাই না? তো মোটা দাগে আপনি 5, 6, 7, 8, 9 ধরে নিলাম 10 বার। জানি না আপনারা কেউ ওই ভিডিওগুলো 10 বার দেখবেন কিনা, তবে আমি এই তো এতটুকু চ্যালেঞ্জ দিতে পারি, যদি কোনো স্টুডেন্ট এই সকল ভিডিওগুলা কাঞ্জি রিলেটেড যা দিয়েছি
আমি কিন্তু দেখেন এখনো কিন্তু মেন বই শুরুই করি নাই, আমি জাস্ট এই চার্টের মধ্যেই গল্প করতেছি আপনাদের। জাস্ট কোনো একজন স্টুডেন্ট যদি এই গল্পটাই 3-4-5 ঘন্টার গল্পটাই যদি মিনিমাম 10 বার অর্থাৎ 50 ঘন্টা সময় দেয়, সেই সময়টা কত দিনে দিবে সেটা তার কাছে। লাগলে আপনি একবার শোনার পরে আপনি বুঝে গেছেন স্যার কি কি লেকচার দেয়, আপনি স্পিড বাড়ায় দেন, শোনার স্পিড বাড়ায় দিলে সময়টা কমে আসবে, 2 ঘন্টায় চলে আসবে, তাই না? আপনি 10 বার খতম দেন এবং একটানা শুনবেন, একদিন পুরাটা শেষ করবেন, কিছু কিছু মাথায় রাখবেন, এরপরে আরেকবার উইদাউট এনি সাউন্ড নিজে নিজে শুনবেন, অথবা এই চারটা বের করে নিজে নিজে ট্রাই করবেন, এরপরে আবার পুনরায় শুনবেন। অনেক সময় দেখা যাবে যে কিছু জায়গার ভিডিওর কিছু অংশের আমি গল্প করতেছি, এটা মিউট করে দিবেন, এটা টেনে দিবেন। কিছু জায়গায় মনে হবে এই জায়গায় স্যার কি বলবে এটা আমি জানি, এটা আমি পারি, এটা আমার দরকার নাই, তাই ওই জায়গাটা টেনে দিবেন। কোন জায়গায় আটকাইতেছেন ওই জায়গাটা আবার দেখবেন। তো এইটা একটা কন্টিনিউয়াস প্রসেস, তাই না? অ্যাটলিস্ট কিছু নাই আপনার কাছে, এখন আপনার কাছে একটা গাইড আছে, এই গাইডটার থ্রুতে গেলে আপনার একটা পর্যায়ে গিয়ে একটা সীমানায় গিয়ে আপনি থামবেন, এবং এরপরে আপনার মনে হবে যে আমার N5 এর কাঞ্জিগুলো শেষ, এবার আমি N4 এর কাঞ্জিগুলো স্টার্ট করি। পর্যায়ক্রমে আমি N4 এর কাঞ্জিগুলোর ভিডিও দিব আপনাদের, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু কন্টিনিউ করতে থাকি। আমরা শিখেছিলাম কিন্তু থাবে মাস, কি শিখেছিলাম? থাবে মাস। থাবে মাসের কাঞ্জির এই এতটুকু অংশ হচ্ছে থাবে মাসের কাঞ্জির একটা অংশ, ঠিক আছে? কি থাবে মাসের কাঞ্জির অংশ। এরপরে এই যে অংশটুকু আছে কাঞ্জির, এই যে এই সাইডের যে অংশ, এটাকে বলা হয়ে থাকে, একটু খেয়াল করেন কিভাবে আমি বললাম। থাবে মাস আপনারা অবশ্যই শিখেছেন, তাই না? থাবে মাসটা শেখার জন্য আমি কয়ভাবে শিখেছি, যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে খেয়াল করবেন। আমি এক চান্সে কিন্তু থাবে মাসে যাই নাই, এক চান্সে থাবে মাসে গিয়েছি সেটা কিন্তু যাই নাই, তাই না? প্রথমে আমি একটা মানুষ রাখছি, সেই মানুষের কতগুলা বুসু আইকায় দেখাইছি, একটা উপরি বুসু, আর একটা এরকম একটা তান্তে নিচে বুসু, আর একটা সাইডে বুসু, তাই না? এরপর আমি দেখাইছি কিভাবে নিচে আঁকে, মানে সূর্য আঁকে। এরপরে দেখাইছি কিভাবে সাদা আঁকে, তার মানে নিচের উপরে একটা তেন। এরপরে নিচে এই জিনিসগুলো অ্যাড করে দিতে হয়, ইচ নি সান শি। তো এইটা ছাড়াও আবার এই উপরের ছাউনি ছাড়াও যে এই এতটুকু অংশের একটা অর্থ বলেছে, সেটা হচ্ছে এই যে আপনারা ওই বলেন না ভালো, সেই ভালোর কাঞ্জি। তো সেম এই কাঞ্জিটাকে ঠিক রেখে তার সাথে আর নতুন কিছু যুক্ত হবে, এখানের এতটুকু অংশ হয়তো বা বাদও যেতে পারে। তো যদি খেয়াল করেন এখানে এই যে থাবে মাসের মধ্যে দেখেন মিলে গেছে না? একটু খেয়াল করে দেখেন আপনাদের, মিলে গেছে না? একটু খেয়াল করে দেখেন এখানে এই যে থাবে মাসের ছাউনি আছে, এরপরে হচ্ছে এইখানে হচ্ছে শিরোয়ের কাঞ্জি, এখানে এতটুকু আছে, এরপরে বাকি এতটুকু কিন্তু নাই। সেই জায়গাটায় এখানে আরেকটা নতুন জিনিস আছে, তাই না? তো এই দুইটা মিলিয়ে যে কাঞ্জিটা হয় সেটা হচ্ছে নমি মাসের কাঞ্জি। কি? নমি মাস। এবং নমি মাসের অনিয়মী হচ্ছে ইন, অনিয়মী কি? ইন। নমি মাস এবং ইন। নমি মাস হচ্ছে কুনিয়মে জাপানিজ রিডিং, আর চাইনিজ রিডিংটা কি? ইন। এখন খেয়াল করেন যে এই পরবর্তী অংশটারই কি আলাদা কোনো অর্থ আছে কিনা সেটা আমরা একটু জেনে নিই, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। ওকে, আমরা একটু সার্চ দিই। সুগি শব্দটা কি? সুগি। সুগি মানে পরবর্তী। সুগি মানে কি? পরবর্তী। পরবর্তী। দেখেন তো সুগির কাঞ্জির মধ্যে এই অংশটা আছে না? এই তেন তেনটা বাদ দিয়ে দিয়ে চিন্তা করলে এটা আছে না? হ্যাঁ, এই শব্দটা আপনাদের আসবে। সুগি মানে হচ্ছে পরবর্তী, সুগিনী পরবর্তীতে কে আছে, ঠিক আছে? সুগিনীর কাঞ্জিটা কিভাবে তৈরি হয়েছে খেয়াল করে দেখেন তো। একটা হিতর কাঞ্জি আছে, তার উপরে আবার একটা হুকের মতো আছে, কি আছে? একটা হুক কিংবা একটা কু বলা যেতে পারে। কুটা হচ্ছে এমন কু যে কুটার দেখতে ছোট, তার পেট এদিক তাকান, এই কু। কিভাবে কু? এটা এটা বড় করে লিখলে এভাবে হয়, তাই না? তাই না? আচ্ছা, এটাকে আমরা একটা হুক নাম দিলাম। হুকের নিচে আমি দিয়ে দিলাম একটা মানুষের কাঞ্জি, দ্যাটস ইট, তাই না? এবারে যদি মানুষের কাঞ্জি পরে এখানে যদি একটা তেন দেই সেটা হয়ে যাবে সুগি। আর এটা যদি মুছে দিই আমি, এটা মুছে দিয়ে ওই যে থাবে মাছের কাঞ্জিটা যদি লিখে দেই লাস্টের ওই এই অংশটুকু বাদ দিয়ে এখানে যেটা থাবে মাছে ছিল, তাহলে সেটা হয়ে যাবে নমি মাছ। কি হয়ে যাবে? নমি মাছ। ওকে, শিরোয়ের কাঞ্জি আঁকলাম, এবার ভালোর কাঞ্জি এঁকে ফেলবো।
ভালোর কাঞ্জি শুধু এতটুকু আইকা এতটুকু তেন দিলেই হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, এটা কি হয়ে গেল? নমি মাছের কাঞ্জি। কি হয়ে গেল? নমি মাছ। এখন নমি মাছের কাঞ্জির উচ্চারণটা আমার জানতে হবে, কি কি উচ্চারণ হয়। যেমন ইন শব্দটা কি? ইন। ইন শকু বলতে একটা শব্দ আছে। ইন শকু মানে হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্কস। ফুড অ্যান্ড ড্রিঙ্কস, ইটিং অ্যান্ড ড্রিঙ্কিংকে কি বলা হয়? ইন শকু। ওই যে চু শকু চৌ শকু বললেন না, থাবে মাছের অনিয়মী যেমন শকু, ওই শকু এবং হচ্ছে নমি মাছের অনিয়মী হচ্ছে ইন। তো ইন এবং শকু মিলে কি হয়? খাওয়া পান করা, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং। ঠিক আছে, এই যে দেখেন নমি মাছের কাঞ্জির পাশে এই যে ইন দেওয়া আছে, কি আছে? ইন দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, আমার মনে হয় এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। এই শব্দগুলো দিয়ে আরেকটা কি শব্দ আসতে পারে, সেটা হচ্ছে নমি মনো। কি আসবে? নমি মনো। নমি মাছের শুধু এতটুকু ন, তারপরে মি, তারপরে এইটা হচ্ছে মনোর কাঞ্জি। এটা কিসের কাঞ্জি? মনোর কাঞ্জির মধ্যে দেখেন একটা খামসির মতো দেখা যাচ্ছে একটা জিনিস, তাই না? এবং তার পাশে এরকম এই এই কাঞ্জিটা আঁকতে হবে আপনার। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মনো। কি বলা হচ্ছে? মনো। দেখি আমাদের পড়ার মধ্যে যদি কাঞ্জিটা আসে আমরা একটু শিখে নিব। আমরা আপাতত একটুখানি দেখি। এই যে আপনার বারবার বলেন না, থাবে মনো, নমি মনো, খাই মনো। এই যে মনো, মনো মানে হচ্ছে জিনিস, সেই জিনিসের কাঞ্জি হচ্ছে এটা। ঠিক আছে, থিংসের কাঞ্জিটা হচ্ছে কি এটা। একটু বিদঘটি দেখতে, তবে এটার সাথে একটু ভালো করে পরিচিত হয়ে নেবেন। যেমন আজকে ফার্স্ট টাইম এটার সাথে একটু কাঞ্জি দিয়ে জানার চেষ্টা করতেছেন, তো আশা করি পরবর্তীতে থাবে মনো, নমি মনো শব্দগুলো আপনারা যখন পড়বেন তখন ওই কাঞ্জিগুলোর দিকে একটু দয়া করে খেয়াল করবেন। ঠিক আছে, আচ্ছা, থাবে মনো, নমি মনো। এই নমি মনো, খাই মনো, এই যে মনো, সেই মনোর কাঞ্জি হচ্ছে এটা। ঠিক আছে, এটা আগে কিভাবে দেখেন, এখানে দেওয়াই আছে। আগে একটা তেন, তারপরে একটা ইচি, তারপরে লম্বা একটা দাগ, তারপরে এখান থেকে এই দাগ, এরপর আবার একটা তেন, তারপরে লম্বা এই দাগ, ইচি নি। ঠিক আছে, আচ্ছা, নমি মনো। আচ্ছা, নমি মনোর কাঞ্জি 100 নম্বর কাঞ্জি ছিল, আমরা পান করলাম। পান করার পরে আমরা 101 নম্বর কাঞ্জিতে যাব। 101 নম্বর কাঞ্জি হচ্ছে, দেখেন তো এটাকে দেখতে কিসের মতো লাগে? তায়ের মতো লাগে না? কাতাকানার তায়ের মতো লাগে না? আমরা একটু কাতাকানার তাটা সার্চ দিব এখানে। তা, তা। ঠিক আছে, কাতাকানার তা। দেখেন এই যে কাতাকানার তা, এখানে লেখা আছে টার্মিনাল। তো টার্মিনাল শব্দটা কাতাকানায় লেখা আছে, তো আমরা এখানে বের করলাম। আবার আরেকটা শব্দ হচ্ছে টাউন। টাউন বলি না আমরা? টাউন। এই টাউনকে ওরা কাতাকানায় টাউন বলে। কি বলে? টাউন বলে। ঠিক আছে, ওরা সব কিছুকে কাতাকানা দিয়ে বানায় নেয়। যত পরিচিত শব্দ, যে ওয়ার্ডগুলো নিত্যদিন ইউনিভার্সাল ব্যবহার হয়, খুব বেশি ব্যবহার হয়, বাহির থেকে আমদানিকৃত বহুল প্রচলিত প্রসিদ্ধ শব্দ, সবগুলাকে কাতাকানা বানায় ফেলায়। এবং নিজেদের ব্যবহৃত যে শব্দগুলো মানুষের মধ্যে খুব বেশি প্রচারিত হয়ে গেছে, সেগুলোকেও কাতাকানা বানায় দেয়। ঠিক আছে, সো টাউন শব্দটা কি? টাউন। এই এরকম দুইটা তা উপরে নিচে করলে তখন সেটা হয়ে যায় অনেক। সেটা কি হয়ে যায়? অনেক। এই যে দেখেন তা তা, ওই আপনারা পড়েছেন না? ওই, ওই, ওই মানে কি? অনেক। এই যে এখানে লেখা আছে ওই, ওই মানে কি? অনেক। অনেকের কাঞ্জি দুইটা তা লিখলেই সেটা কি হয়ে যায়? ওই হয়ে যায়। একটা বামানো, একটা কুয়ের মতো এঁকে, এরপর একটা এখানে তেন দিলাম, আবার আর একটা বামানো, এবারে কুয়ের মতো দিয়ে এখানে একটা তেন দিলাম। ঠিক আছে, এটা কি হয়ে গেল? ওই। ওই মানে কি? অনেক। ওই যদি অনেক হয় তাহলে এইটা কি বলেন তো? ইয়েস, এটাকে বলা হচ্ছে সুকুনাই। শব্দটা কি? সুকুনাই। সুকুনাই শব্দটা কি? সুকুনাই। দেখেন তো সুকুনাইয়ের কাঞ্জিটা দেখতে কিরকম? এটা মানে কি? অল্প। এটা মানে কি? অল্প। সুকুনাই। আরেকটা শব্দ আছে স্কোশি। স্কোশি, সুকোশি শব্দটা কি? সুকোশি। দেখছেন? সুকোশি, সুকুনাই। হ্যাঁ, দুইটা উচ্চারণ হয় এটা, সুকোশি, সুকুনাই, মানে অল্প, পরিমাণে অল্প। আচ্ছা, সুকুনাই স্কোশি কাঞ্জিটা কিরকম দেখছেন? একটা এই বামাতেন ডানাতেন মাঝখানে একটা বাচ্চা আছে, ছোট একটা বাচ্চার হুকের মতো দেখা যেতেছে, পরে এটা আবার একটা বামানো। ঠিক আছে, আরেকটা শব্দ আছে দেখতে অনেকটা কাছাকাছি, সেটা হচ্ছে চিসাই। শব্দটা কি? চিসাই। চিসাইয়ের কাঞ্জিরে দেখেন তো, স্মল, মানে আয়তনে যদি কোনো জিনিস ছোট হয় তখন সেটাকে কি বলা হয়?
চিসাই বলা হয়। কি বলা হয়ে থাকে? হ্যাঁ, চিসাই। তাই না? চিসাই নিচে একটা বামানো দিয়ে দিলে সেটা হয়ে যায় সুকুনাই। সেটা কি হয়ে যায়? সুকুনাই হয়ে যায়। ঠিক আছে, আমার মনে হয় বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আচ্ছা আমরা একটু খেয়াল করি। এটা হচ্ছে পরিমাণে অল্পর কাঞ্জি, সুকুনাই অথবা স্কোশি, সুকুনাই অথবা স্কোশি। আমি আগে একটু একটা তেন দিলাম, আবার একটা ছোট বাচ্চা আঁকলাম, এরপর আবার একটা তেন দিলাম। এটা হচ্ছে চিসাইয়ের কাঞ্জি। এটা কি? চিসাই। চিসাই মানে হচ্ছে আয়তনে ও কি পড়েছেন না আপনারা? হ্যাঁ, ওই ও কি থেকে এই চিসাই। ঠিক আছে, ও কি চিসাই। তাহলে ও কি কাঞ্জিটা আমরা একটু দেখে নিই। ঠিক আছে, ও কি, এটা তো আমরা জানি মানুষের কাঞ্জির মাঝখান দিয়ে, হ্যাঁ মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিলে সেটা কি হয়ে যায়? ও কি মানে হচ্ছে বিগ অথবা লার্জ, বড়। তো ও কি যখন হয়ে গেছে তখন ও কি থেকে সেটাকে চিসাই। চিসাই কিভাবে? এইভাবে। ঠিক আছে, এরপরে এটা হচ্ছে ওই। ওই মানে হচ্ছে পরিমাণে অনেক। আবার খেয়াল করেন, ও কি মানে হচ্ছে আয়তনে বড় কোনো জিনিস। ও কি মানে কি? আয়তনে বড়। ঠিক আছে, এরপরে চিসাই মানে হচ্ছে আয়তনে ছোট। চিসাই মানে কি? আয়তনে ছোট। আর ওই মানে হচ্ছে পরিমাণে অনেক, অনেক বেশি। ওই পরিমাণে অনেক। আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে সুকুনাই অথবা স্কোশি। এই শব্দগুলোর অর্থ হচ্ছে পরিমাণে অল্প, অল্প একটু। ঠিক আছে, একটা হচ্ছে আয়তনে ছোট, অল্প জায়গা, আরেকটা হচ্ছে অল্প একটু। ঠিক আছে, পরিমাণে অল্প। তো এইটার সাথে যদি এইখানে জাস্ট একটা এভাবে টান দিয়ে দিই তাহলে সেটা কি হয়ে যাবে? সুকুনাই। কি হয়ে যাবে? সুকুনাই। আর এটা বাদ দিয়ে দিলে কি হয়ে যাবে? হ্যাঁ, চিসাই। কি হয়ে যাবে? চিসাই। ঠিক আছে, একটু এতটুকু কি চিসাই, এতটুকু কি চিসাই। চিসাই মানে হচ্ছে আয়তনের ছোট। আর এইখানের একটা তেন দিয়ে দিলে, এখানে সরি তেন তো না, বামানো দিয়ে দিলে সেটা হয়ে যাবে সুকুনাই। সেটা কি হয়ে যাবে? সুকুনাই মানে হচ্ছে কি? অল্প। ঠিক আছে, আমি শব্দগুলো আবার একটু সার্চ দিয়ে দেখাই। প্রথমে লিখবো সুকুনাই। কি? সুকুনাই মানে হচ্ছে পরিমাণে অল্প। এরপরে লিখলাম হচ্ছে চিসাই। শব্দটা কি? চিসাই। চিসাই মানে হচ্ছে আয়তনে অল্প। ঠিক আছে, আমার মনে হয় আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আর না হলেও একটু ভিডিওটা বারবার দেখে নেবেন। এরপরে এই কাঞ্জিটা খুব সহজ। কুচির কাঞ্জির উপরে যদি যোগ দেওয়া হয় তখন সেটা হয়ে যায় ফুরুয়ের কাঞ্জি। কিসের কাঞ্জি? ফুরুই, পুরাতনের কাঞ্জি। এটা কি? পুরাতন মিয়ার কাঞ্জি। ওকে, এটাতে আমি আর বেশি সময় দিলাম না, তবে আতারাশির কাঞ্জিতে আমি যাব। আতারাশির কাঞ্জিতে এটা হচ্ছে চাইনিজ কুরাল। এটা কি একটা চাইনিজ কুরাল? দেখেন এই শ্যাও টি। ঠিক আছে, এই যে এটা কি একটা চাইনিজ কুরাল না? গাছের মধ্যে একটা কোপ দিছে। আচ্ছা, দাঁড়ায় দাঁড়ায় কোপ দিতেছে। এটা হচ্ছে তাচি মাছের কাঞ্জি। পাশের এটা কিসের কাঞ্জি? তাচি মাছ। এটা কি? তাচি মাছ মানে দাঁড়ানো, দাঁড়ায় দাঁড়ায় কোপ দিতেছে। কিসে কোপ দিতেছে? গাছে কোপ দিতেছে। জানেন যে গাছে প্রত্যেক কোপে কোপে নতুন নতুন ফালি বের হয়, কিংবা নতুন নতুন অংশ দেখা যায়, দেখতে পুরো ভিতরে চকচক করে, তাই না? বাইরের অংশ কিরকম কালো থাকে, শুকনো, খসে গেছে, কিন্তু ভিতরের অংশ অনেক সুন্দর দেখা যায় না? তো যাই হোক, এই পুরা জিনিসটা কি কি আছে একটা চাইনিজ কুড়ালের মতো দেখা যাইতেছে। কুড়াল বলে নাকি চাপাতি বলে এটাকে? তাই ওটাকে চাপাতি বলে। যাই হোক, চাপাতি কিংবা কুড়াল যে যেটাই বলুক না কেন, এটা হচ্ছে তাচি মাছের কাঞ্জি। এটা কিসের কাঞ্জি? তাচি মাছ। আর নিচের এটা কি? গাছের কাঞ্জি। সবগুলো মিলিয়ে হচ্ছে কি? নতুনের কাঞ্জি, আতারাশি। এই বয়ান কেন দিলাম? এটা আতারাশির কাঞ্জি। এটা কিসের কাঞ্জি? আতারাশির কাঞ্জি। তাহলে আতারাশি ফুরুই, আতারাশি ফুরুই। আতারাশির অনিয়মী কি জানেন? শিন। আর কুনিয়মী হচ্ছে আতারাশি। ঠিক আছে, শিন। যেমন আপনারা পড়েন না শিন বুন? শিন বুন মানে কি জানেন? একটা দারুণ জিনিস খেয়াল করেন। শিন মানে হচ্ছে নতুন, আর বুন মানে হচ্ছে সোনা। কি কি মাছ পড়েছেন না আপনারা? কি কি মাছ? কি কি মাছের কাঞ্জি কি? দরজা, দুই পাশে দরজার মাঝখানে একটা কান। তো কি কি মাছের আবার অনিয়মে হচ্ছে বুন। কি? বুন। তাহলে আতারাশির অনিয়মে কি? শিন। শিন এবং বুন মিলে প্রতিদিন নতুন নতুন শোনা যায় নিউজ পেপার। শিম্ব মানে কি? নিউজ পেপার। ঠিক আছে, তার মানে নতুন নতুন সোনা জিনিসটাই কি হয়ে যায়? পত্রিকা হয়ে যায়। আর বুন মানে কি কি মাছ মানে সোনা। ঠিক আছে, তাহলে শিমবুন মানে কি? পত্রিকা। শিমবুন মানে কি? এইভাবে কি হয়েছে? শিমবুন মানে পত্রিকা। দেখেন, শিনের অনিয়মী হচ্ছে শিন,
আর কনিয়মি হচ্ছে কি আতারাশি। এরপরে অনিয়মি কি কি মাছ, বুন হচ্ছে অনিয়মি, আর কনিয়মি হচ্ছে কি কিকু। এখানে কি কি মাছ লেখা নাই, তবে কিকু আছে, কারণ আমি একটু আগে বলেছি যে ডিকশনারি ফর্মে থাকে না, আমরা যখন ডিকশনারিতে সার্চ দিব তখন এগুলো ডিকশনারি ফর্মে থাকবে কিকু। আচ্ছা, তাহলে আমরা জেনে গেলাম কিভাবে শিমবুন তৈরি হয়, তাই না? আচ্ছা, এরপরে ফুরোয়ের অনিয়মিটা আমরা জেনে নিই একটুখানি। ফুরুই, ফুরুই মানে পুরাতন, ফুরুই মানে কি পুরাতন। কো কি বলা হচ্ছে, কো, কো মানে হচ্ছে অনিয়মি, পুরাতনের অনিয়মি। ঠিক আছে, এটার আপাতত ওরকম কোনো ব্যবহার N5 লেভেলে শিখার লাগবে না। একটা শব্দ আছে চুকোসা, দেখি আমি একটু শব্দটা সার্চ দিলে আসে কিনা। চুকোসা, ও আসছে। ইউজড কার, ইউজড কারকে কি বলা হয়, চুকোসা। চু মানে হচ্ছে নাকা, পড়েছেন না আপনারা নাকা? হ্যাঁ, একটা কুচির কাঞ্জি না এটা, কুচির কাঞ্জির মাঝখানে একটা লাঠি দিয়ে দিলাম, তো বুঝাই যাইতেছে জিনিসটা তারা মধ্যে বুঝাইতেছে। আর এটা অ্যাকচুয়ালি জাপানিজ অর্থ হচ্ছে নাকা, নাকা, নাকা মানে কি মধ্যে। আর নাকার অনিয়মি হচ্ছে চু, কি চাইনিজ উচ্চারণ চু। এরপর হচ্ছে কো, এটা হচ্ছে ফুরুয়ের কাঞ্জি। এটা কিসের কাঞ্জি? ফুরুয়ের। কুচির উপরে কি আছে, একটা যোগ আছে, কুচির উপরে কি আছে, একটা যোগ আছে, তখন এটা হচ্ছে পুরাতন। ফুরুয়ের অনিয়মে কি কু, না না কো, কো কো, ফুরুয়ের অনিয়মে কি কো, চু কো, চু কো। আর এটা হচ্ছে কুরুমার কাঞ্জি। এটা কিসের কাঞ্জি? কুরুমার কাঞ্জি। এটা আমি আগে দেখেছিলাম আমরা, তাই না? আচ্ছা, উপরে 10 নিচে 10 মাঝখানে ধান ক্ষেত, তাই না? এটা হচ্ছে কি গাড়ির কাঞ্জি। এই কুরুমার আবার অনিয়মে হচ্ছে সা, কুরুমার অনিয়মে কি সা। চু কো সা, কারো মাধ্যমে ব্যবহার হতে হতে যেই যে গাড়ি পুরাতন হয়েছে সেটাই হচ্ছে ইউজড কার, সেকেন্ড হ্যান্ডেড কার। ঠিক আছে, তার মানে চু কো সা। এখানে 3টা কাঞ্জি আছে, নাকার কাঞ্জি আছে, ফুরুয়ের কাঞ্জি আছে, আর কুরুমার কাঞ্জি আছে, গাড়ির কাঞ্জি আছে। চু কো সা। ঠিক আছে, অনেকের টেনশন নিতে পারে, এরি বাবা এতগুলো ইনফরমেশন একসাথে কিভাবে মাথার মধ্যে রাখবো। হ্যাঁ, আশা করতেছি টেনশন করবেন না, এইটা বারবার দেখবেন, একটু মজার ছলে নিবেন পড়াগুলাকে। কাঞ্জি যেমন মজার, তেমন মনে রাখাটা একটু মুজুকাশি। তো মুজুকাশি জিনিসটাকে একটু বারবার সময় দিতে হবে, সময় দিলে সেটা সহজ হবে, তাই না? যেমন আমি আপনাদেরকে এই জিনিসটা যখন বুঝাচ্ছি তখন আমার মজা লাগতেছে না বুঝাইতে, তো একটা সময় আমার কাছে তো কঠিন ছিল, তাই না? তো এখন আমি কেন এনজয় করতেছি, কারণ আমি এটার মিনটা ধরে নিছি। তো তখন আমি যখন বুঝাই ছাত্রদেরকে, যখন আপনাদেরকে এই বিষয়গুলোকে উপস্থাপন করি, তখন পেঁয়াজের খোলস খোলার মতো আর কি, তাই না? যত খোলস খোলা হয় ভিতরটা তত চকচক করে, তাই না? তো এই জিনিসগুলো যত ভিতরগত অর্থটা জানবেন, এটা আপনার মাথা থেকে কখনো যাবে না। এই গল্প সবসময় মাথা থেকেই যাবে, হয়তো উচ্চারণটা ভুলে যাবেন, হয়তো বা এই কাঞ্জিটাও হালকা পাতলা ভুলে যাবেন, তাই না? কিন্তু আপনি একটা জিনিসটা মাথায় মাথায় থাকবে, সেটা হচ্ছে ইউজড কার এবং পুরাতন ব্যবহৃত গাড়ি এর একটা কাঞ্জি শিখছিলাম নুরুজ্জামান স্যারের কাছে, একটা শব্দ শিখছিলাম। শব্দটা কি মনে নাই, কিন্তু এরকম একটা জিনিস শিখছিলাম। অতটুকু যদি মনে থাকে, আপনি যখন জাপান যাবেন একদিন কখনো না কখনো এই কাঞ্জি কোথাও না কোথাও দেখবেন, দেখার সাথে সাথে আপনার রিগল হবে, আর আপনি বলবেন আরে এটা তো পুরাতন গাড়ির কাঞ্জি, ইউজড কারের কাঞ্জি। সো কোনো এনার্জি ব্যত্যয় যায় না যদি থাকে আগ্রহ। সুতরাং আগ্রহটা আপনারা রাখেন এবং কষ্ট সহকারে। দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন, তাহলে ভিডিওটা পজ করেন, অন্য কাজ করেন, আবার ঘন্টাখানিক পরে আবার ওই রাস্তায় নামেন, কিন্তু একবারে ছেড়ে দিয়েন না, ঠিক আছে? চুকোসা আমরা জানলাম, আতারাশি জানলাম। এরপর হচ্ছে 105 নম্বর কাঞ্জি কি, হিরোই। শব্দটা কি, হিরোয়ের কাঞ্জি। এটা কি, হিরোয়ের কাঞ্জি। দেখেন এই সেম এই জিনিসটা কিন্তু একটু আগে আরেকটা কাঞ্জির মধ্যে আসছিল আমাদের, তাই না? মিসের কাঞ্জির মধ্যে আসছিল, অর্থাৎ মিসের উরানাই মাস পড়লাম না, উরানাও মানে ভাগ্য বলা। এই ভাগ্য বলার উপরে যদি এই কাঞ্জিটা দেওয়া হয়, ঢাকনার পাশে একটা লম্বা বামানো, তখন সেটা হয় দোকান। আর এটার নিচে যদি একটা মু দেওয়া হয়, তখন সেটা হয়ে যায় কি, হিরোই। হিরো মানে কি প্রশস্ত, শব্দটা কি হিরোই, হিরোই। হিরোই মানে কি প্রশস্ত, হিরোই মানে কি প্রশস্ত। তো প্রশস্তর অনিয়মে কি কো, কি কৌ। শব্দটা কি কো। কিভাবে লিখছে দেখছেন তো হিরোই? লাগলে এখান থেকে একটু দেখে নেন কিভাবে এঁকেছে। আমি যদিও দেখিয়ে দিয়েছি, একটা ঢাকনা আঁকছে, তারপরে একটা লম্বা বামানো, তারপরে হচ্ছে একটা মু, হিরোই। ক্লিয়ার? আচ্ছা, হিরোয়ের পরে আমরা একটু আগাই। এরপর হচ্ছে এই কাঞ্জিটাকে বলা হচ্ছে, একটু খেয়াল করে দেখেন এখানে কোন কাঞ্জিটা আছে।
এরকম একটা বেঁকা লাঠি আর একটা উল্টানো আছে, তাই না? এটাকে আমরা সাধারণত কিসে কিসে ব্যবহার করেছিলাম খেয়াল আছে? ওন্নার কাঞ্জিতে ব্যবহার করেছিলাম। কিসের কাঞ্জিতে ব্যবহার করেছিলাম? ওন্নার কাঞ্জিতে ব্যবহার করেছিলাম। মায়ের কাঞ্জি লিখতে ব্যবহার করেছিলাম। প্রতির কাঞ্জি লিখতে ব্যবহার করেছিলাম। মাই, প্রতি, ঠিক আছে? এই কাঞ্জিগুলো কি খেয়াল আছে আপনাদের? আমি একটু খেয়াল করে দেখাই আপনাদের। এই যে একটা কাঞ্জি, এটা অর্থ তো একটু পরে যাব। আগে নিচের কাঞ্জিটা দিয়ে কি কি শিখেছিলাম আমরা? এই এতটুকুর অংশ কি? ওন্না। এটা কি? ওন্না। এটা আঁকার পরে টান দিয়ে এখান থেকে একটু হালকা নিলেও নিতে পারেন, নাও নিতে পারেন। কাঞ্জিটা একটু নষ্ট হয়ে গেছে, আঁকা আমি আবার একটু সুন্দর করে আঁকতেছি, খেয়াল করে দেখেন। এই এ এ এ তারপরে হচ্ছে এ, ঠিক আছে? এটা হচ্ছে ওন্না। এটা কি? ওন্না। এই ওন্নার কাঞ্জি নিয়ে আগে আলোচনা করা হয়েছে, তারপর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। কি বলেছিলাম? মাই। কি বলেছিলাম? এই যে মাই, দেখছেন? এই যে এর মধ্যে কিন্তু এই কাঞ্জিটা আছে। মাই মানে হচ্ছে প্রতি। মাই মানে কি? প্রতিম। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা কাঞ্জি আছে, খেয়াল করেন এদিকে। উমি। উমি মানে কি? সমুদ্র। সমুদ্র এবং মায়ের মধ্যে পার্থক্য কি দেখেন তো? তেমন কোনো পার্থক্য আছে? হ্যাঁ, একটু খেয়াল করে দেখেন। এই যে এইখানে মাইয়ের কাঞ্জিটা, প্রতির কাঞ্জি আঁকার পরে তার আগে যদি পানির ছিটা দিয়ে দেন, এই যে এই জিনিসটা পানির ছিটার মতো দেখতেছেন, এটাকে বলা হয় পানির বসু। কি বলা হয়? পানির বসু। তখন সেটা হয়ে যায় কি? সমুদ্র। মানে প্রতি প্রতি জায়গায় জায়গায় পানি, ঠিক আছে? প্রতি জায়গায় পানি, তো এটা হচ্ছে সমুদ্র। এটা কি হয়? সমুদ্র। ওকে। এরপর আমি মায়ের কাঞ্জিটা একটু আমরা খোঁজার চেষ্টা করি। আমাদের মায়ের কাঞ্জি কোথায় আছে একটু খেয়াল করেন। একটু উপরের দিকে মনে হয় ছিল এটা। এই যে মায়ের কাঞ্জি, 43 নম্বর কাঞ্জি, ঠিক আছে? হাহার মধ্যেও কিন্তু এরকম একটা দাগ আছে, তাই না? তো এই কাঞ্জিগুলো, এই যে এখানে আবার মেয়ের কাঞ্জিটা দেওয়া আছে, তাই না? 41, 43। এরপর হচ্ছে আমরা কোথায় গেলাম? 54। এরপরে এই সেম এই জিনিসটা মিলে যায় আরেকটা, আমরা ডিকশনারিতে সার্চ দিয়ে দেখলাম উমি। কি? উমি। উমি মানে কি? সি, সমুদ্র। উমি মানে কি? সি বা সমুদ্র, ঠিক আছে? খালি জাস্ট মায়ের কাঞ্জির আগে তেন তেন লাগাই দিলে সেটা কি হয়ে যায়? সমুদ্র হয়ে যায়। এরপরে এইখান থেকে আমি চলে আসলাম আমাদের আজকের পড়াতে, সেটা হচ্ছে কি বলেন তো? এটাকে বলা হচ্ছে সস্তার কাঞ্জি কিংবা নিরাপদের কাঞ্জি, ইয়াসুই। কি বলা হচ্ছে? ইয়াসুই। ইয়াসুই মানে কি? চিপ, সস্তা। আবার ইয়াসুইয়ের আরেকটা অর্থ কি? শান্তি, নিরিবিলি, ঠিক আছে? দুইটা অর্থ হয়। ইয়াসুই শব্দটা কি? ইয়াসুই। হ্যাঁ, শিজুকার সিমিলার ওয়ার্ড বলা যাবে না। এই শিজুকা নিরিবিলি, আর ইয়াসুই মানে হচ্ছে ইনার পিস। ইয়াসুইটা কি? ইনার পিস। আর শিজুকাটা হচ্ছে চারদিক খুব নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, ওই শিজুকা, ওই নিরিবিলি শিজুকা, ঠিক আছে? আর এই ইয়াসুয়ের একটা অর্থ আছে, এখানে দেখেন অর্থটা দেওয়া আছে, সেটা হচ্ছে মানে খুব কাম, পিসফুল। এইটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ভিতরগত ঠান, ভিতরগত পিস, ঠিক আছে? তো এই অর্থটা তেমন ব্যবহার হয় না, এই অর্থটা তেমন ব্যবহার হয় না। একটা শব্দ আছে, সেটা হচ্ছে কোনো মানুষকে বোঝাতে ব্যবহৃত হয়, সেটাকে বলা হয় ওই লোকটা খুব সহজ সরল, ইয়াসাসি। শব্দটা কি? ইয়াসাসি, টেন্ডার, জেন্টেলম্যান। তো এটার কাঞ্জিটাও কিন্তু ভিন্ন, ইয়াসাসি, তাই না? এটাকে প্যাচ লাগানো যাবে না। হ্যাঁ, দেখেন কি কি অর্থ আছে। জেন্টেলম্যান, ইয়াসাসি দেশ, সে লোকটা কি খুবই দয়ালু কিংবা খুবই নরম মনের মানুষ, খুবই সুক্রিয়া করে, কৃতজ্ঞতা, সবসময় কৃতজ্ঞ থাকে, এরকম একজন মানুষ। এটাকে বলা হচ্ছে ইয়াসাসি। এই সেম ইয়াসাসি মানে আবার সহজও হয়, তবে কাঞ্জি ভিন্ন। এটা আবার আরেকটা কাঞ্জি, তাই না? ওই যে খামসি বললাম না, খামসির উপরে একটা নিচি আছে, তাই না? এটা হচ্ছে সহজের কাঞ্জি। আচ্ছা, এই দুইটা গেল, দুইটার কাঞ্জি সম্পূর্ণ ভিন্ন। এটা হচ্ছে জেন্টেলম্যানের কাঞ্জি। এরপর আমরা আজকে যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে ইয়াসুই। কি? ইয়াসুই। ইয়াসুই মানে, এই ইয়াসুই মানেও সহজ হয়, ইয়াসুই মানেও কি হয়? সহজ হয়। এই ইয়াসাসি যেটা পড়লাম না, ওই কাঞ্জি দিয়ে যদি ইয়াসুই হয় তখন সেটা সহজ হয়, কিন্তু আমরা পড়তেছি এখন এইটা, ঠিক আছে? অন্যার কাঞ্জি, তার উপরে একটা ক্রাউন, তার উপরে কি একটা ক্রাউন। এটা হচ্ছে চিপ, ইনএক্সপেন্সিভ। এটা হচ্ছে আমরা যে শব্দ শিখেছি না, তাকাই, তাকাই। এই যে খেয়াল করেন, এই যে তাকাই শব্দ আগে গত ভিডিওতে, পার্ট 2 ভিডিওতে আছে, খেয়াল করে দেখেন। এক্সপেন্সিভ,
তাকায়ের দুটো অর্থ, একটা হচ্ছে উচ্চতায় উঁচু লম্বা, আর একটা অর্থ হচ্ছে দামি। তো কাঞ্জি একই উচ্চারণ মানে অর্থ দুইটা। এই তাকায়ের বিপরীতে হচ্ছে সস্তা, ইয়াসুই। কি? ইয়াসুই, ইনএক্সপেন্সিভ অথবা সস্তা। ঠিক আছে, এটার অর্থে এটা ব্যবহৃত হয়েছে, তাকাই ইয়াসুই। আমার মনে হয় এটা নিয়ে আর আলোচনা তেমন না করলেও হবে, তবে উচ্চারণের অনিয়মিতা আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে আন, সেটা কি? আন। ওকে, আচ্ছা, এরপরে আমরা হচ্ছে একটু আগে আলোচনা করে ফেলেছি, সেটা হচ্ছে তাচিমাস। তাচিমাস মানে দাঁড়ানো। তাচিমাস মানে কি? দাঁড়ানো। এই দাঁড়ানোকে আবার রিৎসুও বলা হয়। কি বলা হয়? রিৎসুও বলা হয়। তাচিমাত, এই যে তাৎসু, তাৎসু, এই যে তাৎসু, এই কাঞ্জিটা হবে। ঠিক আছে, আমি এখানে আরেকটু সহজ করে সার্চ দিই, তাৎসু। এখন অনেকের মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার পড়লেন তাচিমাস, তাৎসু হইল কোথেকে? দেখেন, তাচিৎসু তে তো, তাহলে চি সিরিজের কোন জিনিস যদি ডিকশনারি ফর্মে উ সিরিজে রূপান্তরিত হয়, তাহলে তা সিরিজের মধ্যে কি আছে? তাচিৎসু তে তো, তাই এখানে চু আসছে, সেখান থেকে এটা হচ্ছে তাৎসু। ঠিক আছে, তাৎসু মানে কি? দাঁড়ানো। তাৎসু মানে কি? দাঁড়ানো। দাঁড়ানোর অনিমে হচ্ছে রিৎসু, দাঁড়ানোর অনিমে কি? রিৎসু। ওকে, আচ্ছা, যাই হোক, আমরা এই শব্দটা জানলাম, তাৎসু মানে দাঁড়ানো অথবা তাচিমাস। আরেকটা শব্দ হচ্ছে তাচিবা। তাচিবা মানে হচ্ছে দাঁড়ানোর জায়গা কিংবা কারো পজিশন, স্ট্যান্ড পয়েন্ট অথবা কারো পজিশনকে কি বলা হয়? সাধারণত তাচিবা বলা হয়ে থাকে। আপাতত তাচিবাটা অতটা না জানলেও চলবে, জাস্ট তাচিমাস মানে দাঁড়ানো, এতটুকু মাথার মধ্যে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, N5 লেভেলে এতটুকুই যথেষ্ট। এরপরে হচ্ছে 108 নম্বর কাঞ্জি, সেটা হচ্ছে শিরিমাসের কাঞ্জি। সেটা কি? শিরিমাস মানে হচ্ছে জানা। শিরিমাস মানে কি? জানার কাঞ্জিটা দেখেন তো, একটা বড়র কাঞ্জি আছে উল্টানো দিয়ে, এবং তার উপরে এরকম একটা তেন আছে, তার পাশে একটা কি আছে? কুচি আছে। এভাবে আঁকবেন। এরপরে হচ্ছে বড়র কাঞ্জি দিয়ে এটা এইভাবে দিবেন না, না দিয়ে উল্টানো দিবেন। কি দিবেন? উল্টানো। ঠিক আছে, আমি এটা ওরকমটা সুন্দর হয়নি, তারপরে জাস্ট একটু দেখে নেন। ওকে, এটা কি হবে? একটু উল্টানো হবে। এখানে আমরা দেখতে পারতেছি কিন্তু এটা উল্টানো হয়েছে। ওকে, আমি একটু কাঞ্জিটা আবার একটু লেখা ট্রাই করি। ঠিক আছে, এরপরে পাশে দিয়ে দিব কুচি। এটা কিসের কাঞ্জি? শিরিমাসের কাঞ্জি। কিসের কাঞ্জি? শিরিমাস মানে কি? জানা। শিরিমাস মানে কি? জানা। শিরিমাসো অথবা শিরু। ঠিক আছে, শিরিমাসো অথবা শিরু মানে টু বি অ্যাওয়ার অফ, কোনো বিষয়ে আপনি সচেতন আছেন, কোনো জিনিস জানা, টু নোটিস, খেয়াল করা। ঠিক আছে, শিরু, শিরিমাস শিরু, শিরিমাস শিরু। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে কথা বলার কাঞ্জি। আমি গত ভিডিওতে এটা নিয়ে খুব করে আলোচনা করেছিলাম। একটা মুখ, মুখের উপরে ইচি, ইচি, বড় ইচি, একটা তেন, এটা হচ্ছে ই মাসের কাঞ্জি। কিসের কাঞ্জি? ই মাসের কাঞ্জি মানে হচ্ছে কথা বলা, ই মাস। যেমন ইউ শব্দটা কি? ইউ। এই যে দেখেন এখানে কুচির উপরে ইচি, ইচি, বড় ইচি, এইচি, ইউ। ইউ মানে টু সেই, কথা বলা। ঠিক আছে, ইউ, ই মাস। এরপরে কথা বলার পরে এটা হচ্ছে ওমই মাসের কাঞ্জি। এটা কিসের কাঞ্জি? ওমই মাসের কাঞ্জি। ওকে, একটু খেয়াল করে দেখেন, ওমই মাসের কাঞ্জির মধ্যে নিচের যেই জিনিসটা আছে এটাকে বলা হয়, এই যে নিচের অংশটুকুকে বলা হয় কোকোরো। কি বলা হয়? কোকোরো মানে হৃদয়। কোকোরো মানে কি? হৃদয়। তাহলে ধান ক্ষেতের নিচে যদি কোকোরো থাকে, তখন সেটাকে বলা হয় হচ্ছে ওমই মাস, মানে ভাবা, মনে করা, ভাবা অথবা মনে করা। ঠিক আছে, খেয়াল করেন, আমি একটু দেখাই কোকোরোটা কিভাবে লিখেছে। 1 2 3, তারপর হচ্ছে 4। ঠিক আছে, এটা হচ্ছে কোকোরো। কোকোরোর উপরে কি লিখেছে? একটা ধান খেতে গেছে, তাই না? ওকে, ওমই মাস, এটা কি? ওমই মাস। ওকে, এখানে আসলে কম্পিউটারের মাউস দিয়ে অনেক সময় লেখাগুলোকে ওইভাবে কন্ট্রোল করা যায় না, এই জন্য আঁকা আঁকিটা অনেক সময় একটু দেখতে অন্যরকম লাগে। এটাকে আপনারা একটুখানি বুঝে নেবেন। ঠিক আছে,
এটা এটা আপনারা যখন কলম দিয়ে লিখবেন তখন পরিপূর্ণ নিয়ন্ত্রণ থাকবে, সেটা দিয়ে অনেক সুন্দর করে লেখা যাবে, ঠিক আছে। তাছাড়া কারো যদি কোনো এরকম আইডিয়া থাকে যে আইপ্যাড টাইপের কিংবা কিবোর্ডের সাথে ওই পেন সিস্টেমটা লাগে, আমি যদি এখানে লিখি ওইখানেও সুন্দর করে আসবে লেখাটা, তাহলে সে আইডিয়াটা দিলেও অনেক ভালো হবে, উপকার হবে। আমি তাহলে ওইভাবে আঁকার চেষ্টা করব, ঠিক আছে। কারণ এটা দিয়ে অনেক সময় নিয়ন্ত্রণ করা যায় না, এই জন্য স্ট্রোক অর্ডারগুলো অতটা সুন্দর আসে না। ওকে, খেয়াল করেন ওমই মাস শব্দটা কি? ওমই মাস, ওমই, আচ্ছা ওমৌ শব্দটা কি? ওমৌ। ওমই মাস থেকে ওমৌ। এই যে দেখেন, এর মানে হচ্ছে টু থিঙ্ক, টু কনসিডার, টু বিলিভ, ঠিক আছে। আমি মনে করি অতাশিবা ওমই মাস, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এই কাঞ্জিটা আসলো, তাই না? এখানে কি আছে উপরে জানেন? উপরের অংশটাকে বলা হয় থামার কাঞ্জি। উপরের অংশটুকু কি বলা হয়? থামার কাঞ্জি। আর তার নিচের অংশটুকু হচ্ছে পরিমাণে অল্প যদি হয়, পরিমাণে অল্প, সুকুনায়, সুকুনায়ের কাঞ্জি। পরিমাণে যদি অল্প হয় তার কাঞ্জি, ঠিক আছে। তার মানে অল্প অল্প পরিমাণে থামা, তার থেকে কি হয় বলেন তো? একটু খেয়াল করেন এখানে, আরুকু। আরুকু মানে হচ্ছে হাঁটা। আরুকু মানে কি? হাঁটা। আরুকু মানে কি? হাঁটা। এখন আরুকু কাঞ্জির মধ্যে আমরা কি কি পেয়েছি? নিচের সুকুনয়ের কাঞ্জিটা তো আমরা পেয়েছি, তাই না? তো আমরা সুকুনাই স্কোশি এটার কাঞ্জি পেয়েছি, কিন্তু এই কাঞ্জিটা তো কখনো শিখি নাই। স্যার যে বললো থামা, এটা কি থামা? তোমারি মাস। কি কাঞ্জিটা? তোমারু। এই যে পেয়ে গেলেন, এই যে তোমারি মাস। এই তোমারি মাসের অ্যাকচুয়াল অর্থ কি? টু স্টপ মুভিং, টু কাম টু আ স্টপ, টু স্টপ ডুইং, ওয়ার্কিং, বিং, সাপ্লাইড। কোন একটা জিনিস কি করা? অফ করা। কি করা? অফ করা। তাহলে তোমারি মাস মানে কি? থামা। তোমারি মাস মানে কি? থামা। দেখেন থামার চিত্রটা কিরকম দেখা যাচ্ছে। পিছনে একটা স্ট্যান্ড আছে, কোন একজন ব্যক্তি সামনে দাঁড়ায় রয়েছে, দাঁড়ায়ে এইদিকে দাঁড়ায়ে তার হাতটা সামনে দিকে এইভাবে দিয়ে বলতেছে থামেন। কি? থামেন। ওকে, থেমে যান। এখানে হচ্ছে মাটি, এটা হচ্ছে লাইট স্ট্যান্ড। এটা কি? লাইট স্ট্যান্ড। তো এটা এখানে লেখা আছে স্টপ। স্টপের চিহ্ন এইভাবে দেওয়া থাকে না, এরকম গোল্লা দিয়ে মাঝখানে একটা দাগ। যাই হোক, এখান থেকে সে হাতে দিয়ে ইশারা দিয়ে বলছে প্লিজ স্টপ। ওকে, এটা হচ্ছে তোমারি মাছের কাঞ্জি। এটা কি? থামার কাঞ্জি, তোমারি মাছ। তো তোমারি মাছের নিচে যদি অল্প অল্প থামা হয়, সেখান থেকে হয় আরু কি মাছ। শব্দটা কি? আরু কি মাছ। আরু কি অথবা আরুকু, এর অর্থ হচ্ছে হাঁটা। আরু কি অথবা আরুকু মানে কি? হাঁটা। তার মানে এই মুহূর্তে আমরা যে কাঞ্জিটা শিখলাম, এই কাঞ্জিটা শিখতে গিয়ে আমরা দুইটা কাঞ্জি চর্চা করলাম। সেটা হচ্ছে থামার কাঞ্জি, আরেকটা হচ্ছে অল্পে, পরিমাণে অল্পের কাঞ্জি। এই যে একটু আগে শিখলাম, এই যে এটা 102 নম্বর কাঞ্জি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এটা যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমরা হাঁটলাম। তাহলে আমরা কি করলাম? হাঁটলাম। ওকে, হাঁটার পরে এবার আমরা একটা দৌড় দেব। কি করবো? একটা দৌড় দেব। দৌড় দিয়ে আমরা একটুখানি হাসিরু। হাসিরু, হাসিরো। হাসিরো মানে কি? দৌড়ানো। হাসিরো মানে কি? দৌড়ানো। দৌড়ানোর কাঞ্জির মধ্যে কি কি আছে দেখেন তো? একটা মাটির কাঞ্জি আছে, তাই না? আর একটা এরকম পায় কেউ একজন হাঁটতেছে, হাঁটার একটা দৃষ্টি বোঝাচ্ছে এবং পাশামুখী দেখা যাচ্ছে একটা, তাই না? আচ্ছা, এটাকে আমরা একটু আঁকি। এইখানে প্রথমে আমরা নিব হচ্ছে মাটির কাঞ্জি আঁকবো। মাটির কাঞ্জি আঁকার পরে আমরা একটা টি আঁকবো পাশের দিকে ফেরানো। এরপরে এখান থেকে একটা মানুষের কাঞ্জি আঁকবো, যার বামানোটা একটুখানি বেঁকানো ছড়ানো হবে। এটা হচ্ছে হাসিরো। শব্দটা কি? হাসিরো মানে হচ্ছে হাঁটা। হাসিরো মানে কি? হাঁটা। তাইলে থামা, অল্প অল্প থামা, এটা হচ্ছে আরুকু। আর হাঁটা, ঠিক আছে, জমিনের উপরে জোরে জোরে পা ফালানো, এটা হচ্ছে দৌড়ানো। এটা কি? দৌড়ানো। হাসিরো মানে দৌড়ানো, আরো কি মাস, আরুকু মানে হচ্ছে হাঁটা। এরপরে হচ্ছে বসবাস করা। এরপরে কি? বসবাস করা। সুমিমাস শব্দটা কি? সুমিমাসু অথবা সুমো। এই যে, ঠিক আছে, সুমিমাস অথবা সুমো। এখানে দেখেন টু লিভ অফ হিউম্যানস, মানুষ যখন বসবাস করে। টু রিসাইড, ঠিক আছে, টু ডুয়েল। এই যে শব্দগুলো আছে, এটাকে বলা হচ্ছে কি? সুমো। এটাকে বলা হচ্ছে কি?
সুমো। দেখেন সুমুর কাঞ্জিটার মধ্যে কি কি আছে? একটা রাজার কাঞ্জি আছে, তার উপরে একটা ছোট তেন আছে, আর তার এই পাশে কি আছে বলেন তো? হিতর একটা বুসু আছে, হিতর একটা বুসু আছে, ঠিক আছে। আচ্ছা, সুমু, সুমু মানে কি? বসবাস করা। প্রত্যেক ব্যক্তি যেই জায়গায় বসবাস করে সে সেই জায়গার রাজা না? হ্যাঁ, এই জন্য এই কাঞ্জিটার একটা এইভাবে মিল পাওয়া যায়, ঠিক আছে। হুবহু এরকম মিলতে হবে তা না, তবে আমরা বলতে পারি এরকম একটা ঘটনা। সুমো, সুমো থেকে সুমিমাস। ওই যে আপনারা বলেন না, দোকনি সুন্দেই মাস কা, কোথায় তুমি বসবাস করো? পাতাশিবা এ তো দাক্কানি সুন্দেই মাস, আমি ঢাকায় বসবাস করি। পাতাশিবা ইয়ে নি সুন্দেই মাস হোতেরু নি সুন্দেই মাসেন, আমি হোটেলে থাকি না। ইয়ে নি সুন্দেই মাস অতশিবা খাজকত সুন্দেই মাস, আমি আমার পরিবারের সাথে থাকি। অতশিবা চিচিত সুন্দেই মাস, আমি আমার বাবার সাথে থাকি। অতশিবা রিয়সিন্ত সুন্দেই মাস, আমি আমার বাবা মা অভিভাবকের সাথে থাকি, ঠিক আছে। অতশিবা নিহন্নি সুন্দেই মাস, আমি কি জাপানে বসবাস করি। এই যে দেখেন আমি পড়তেছি সুমিমাস, পড়তেছি কি সুমিমাস অথবা সুমু, এখান থেকে সুন্দে আসলো কোত্থেকে, তাই না? ভার্বের তেফর্ম, ভার্বের তেফর্ম বলতে একটা জিনিস আপনারা শিখবেন অথবা অলরেডি শিখেছেন, সেখানে মি নি বি, মাসুফ ফর্মের আগে যদি মি নি বি অথবা মু নু বু এই শব্দগুলো থাকে, তখন তার তেফর্ম করতে গেলে উমদে হয়। কি হয়? উমদে হয়, ঠিক আছে। যেমন আমি আপনাদেরকে একটুখানি দেখাই, ওয়ার্ড কনজুগেশনে টিপ দিলে সুমিমাস থেকে সুমু, এরপরে হচ্ছে তেফর্ম হচ্ছে সুন্দে, তেফর্ম হচ্ছে সুন্দে, ঠিক আছে। সুমি মাসের মি চেঞ্জ হয়ে হয়েছে, আর এখানে দে হয়েছে, ঠিক আছে। সুন্দে, ওই সুন্দে থেকে আসছে হচ্ছে সুন্দে ইমাস, সুন্দে থেকে সুন্দে ইমাস, ঠিক আছে। শব্দ পড়েছে সুমি মাস, আর ঠিক এইভাবে তে ফর্মে রূপান্তরিত সেটা হয়ে হয়েছে কি সুন্দে ইমাস। এরকম অন্যান্য নানান শব্দের মধ্যে ভার্বের তে ফর্মের ব্যবহার আসবে আপনাদের, এবং ভার্বের তে ফর্মের ব্যবহারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যবহার। কাউকে কোনো জিনিস আদেশ করা, কাউকে কোনো জিনিস নিষেধ করা, আমি কোনো জিনিস কন্টিনিউয়াসলি করছি, আমি কোথাও অনেক দিন ধরে বসবাস করছি, আমি বিবাহিত অবস্থায় আছি, আমি কাজ করছি, এই কথাগুলো বলতে গেলে ভার্বের তে ফর্মের ব্যবহার আসে। তুমি দয়া করে করো, শীতে কুদাসায়, দয়া করে করবেন না, সিনাইদে কুদাসায়, করা নিষেধ, শীতেবা ইকেমাসেন, করতেই হবে না, তখন সিনাকেরে বা নারিমাসেন হয়, এটা তে ফর্মের দরকার নাই। অনুমতি চাওয়ার ক্ষেত্রে শীতে মই দেশকা, আমি কি করতে পারি? উত্তর দেওয়ার সময় হ্যাঁ করতে পারেন, শীতে মো ই দেশ, হ্যাঁ করতে পারেন। তার মানে তেমো ই দেশ, তার মানে এই যে নন দেমো ই দেশকা, নমিমাস পড়েছি না আমরা, নমিমাসের পরে নন দেমো ই দেশকা, আমি কি পান করতে পারি? হাই নন দেমো ই দেশ, হ্যাঁ পান করতে পারো। এখানে উমদে কোত্থেকে আসছে? মিনি বিড়ালের মি আসছে, তাই না? নমিমাস, সেখান থেকে উমদে হয়েছে। তো তে ফর্মের এই আলোচনাটা কারো যদি ভালো করে বুঝতে হয়, তার হচ্ছে খুব সম্ভবত অধ্যায় 14-15 দিকে আমার যে লেকচারগুলো আছে সেটা একটু ভালো করে দেখবেন, ঠিক আছে। অধ্যায় 14-15 মধ্যে তে ফর্মের বিষয়গুলো একটু মোটামুটি ভালো করে দেওয়া আছে, ওকে। এরপরেও এছাড়াও আমি তে ফর্মের উপরে একটা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, যে শুধু তে ফর্মটাকে কিভাবে বোঝা যায়। আর তে ফর্মের সাথে তা ফর্ম কাছাকাছি, ঠিক আছে। আমি কাঞ্জির বাহিরে আর আলোচনায় গেলাম না, এতটুকুই থাকলো। সুমিমাস, এটা মানে কি? বসবাস করা। আচ্ছা, এরপরে এটাকে কি বলা হয় বলেন তো? সোরা, শব্দটা কি? সোরা। সোরা মানে কি বলেন তো? স্কাই, হেভেন, আকাশ। সোরা শব্দটা কি? সোরা, ওকে। আবার কোন জিনিস খালি বোঝাতেও এই কাঞ্জি ব্যবহৃত হয়। আকু শব্দটা কি? আকু, আকু অথবা আকিমাস, আকু অথবা আকিমাস, এটা হচ্ছে তেন স্বর্গ, এটা আবহাওয়ার অর্থে হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে এই সোরা মানে হচ্ছে আকাশ বোঝায়, দ্য হেভেন বোঝায়, ঠিক আছে, সোরা, ওকে। আচ্ছা দেখেন, আমরা কিন্তু অনেক শব্দই ব্যবহার করি হেভেন বোঝাইতে, স্বর্গ বলি, তাই না? সুখময় জায়গা বলি, তাই না? সবচেয়ে সুখের স্থান বলি, জান্নাত বলি, হেভেন বলি, আর অন্যান্য অনেক রকম, বেহেস্ত বলি, তাই না? এরকম নানান রকমের শব্দ আছে না? তো পৃথিবীর বাহিরের পুরা জগৎটাই তো
অনেকটা মানুষের ধরাছোঁয়ার বাহিরে, তাই না? হ্যাঁ, এখন প্রযুক্তির কারণে আমরা অনেক দূর জানতে পারি, কিন্তু ওটা তো আমাদের নিয়ন্ত্রণে নাই। যদি নিয়ন্ত্রণে থাকতো তাহলে তো নভোচারীরা ওই রকমের পোশাক পরে যাইতো না। পোশাক ছাড়া কি সে যেতে পারবে? একবার ব্রাস্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? হ্যাঁ, মধ্যাকর্ষণ কিংবা বিভিন্ন গ্র্যাভিটির চাপে সে কি হয়ে যাবে? ভিতরে ব্রাস্ট হয়ে যাবে। হয়তো চেহারা বোঝা যাবে না, কিন্তু ভিতরে তার সমস্ত রক্ত, শিরা উপশিরা সব ব্রাস্ট হয়ে যাবে, মুখ দিয়ে রক্ত বের হবে যদি ওই সুট ছাড়া যায়। তার মানে পুরো আমাদের নিয়ন্ত্রণে নাই আমরা, তাই না? তবে আমরা অনেক দূর জানতে পারি, অনেক দূর যেতে পারি, আমাদের পৃথিবীর কিছু সরঞ্জাম নিয়ে, প্রোটেকশন নিয়ে আমরা অনেক দূর যেতে পারি। তো এর নানান অর্থ হইতে পারে। যেমন সোরা মানে হচ্ছে স্কাই হয়, আবার তেন বললে এটাও কি হয়? তেন মানে হচ্ছে স্বর্গ, শিখেছেন না আপনারা? স্কাই এর অর্থ আবার কি হয়? স্কাই এর মেন অর্থ আবার তেন দ্বারা আবার কি বোঝায়? হেভেনও বোঝায়। ঠিক আছে, তো এরকম নানান অর্থ থাকতেই পারে একটা জিনিসের, একটা কাঞ্জির কয়েক রকমের অর্থ থাকতেই পারে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা একটু মেন আলোচনায় আসি। কোথায় ছিলাম? সোরা। সোরা মানে কি? আকাশ। সোরা মানে কি? আকাশ। এই সোরা দিয়ে, এই সোরার আবার একটা ভার্ব হয়, সেটা হচ্ছে আকু। আকু কি? আকু। আইতে ইমাস, কোন ইসুবা আইতে ইমাস, কোন সিতুবা আইতে ইমাস। এই সিটটা কি? খালি আছে। এই সিটটা কি? খালি আছে। দেখেন আকিমাস, এর আকিমাসের ডিকশনারি ফর্ম হচ্ছে আকু। ডিকশনারি ফর্ম কি? আকু। এবার আকু থেকে আমরা যারা তে ফর্ম শিখেছে তাদের ক্ষেত্রে কিটা ইতে হয়ে যায়। কিটা কি হয়ে যায়? ইতে হয়ে যায়। তাইলে শব্দটা হয়ে গেল আইতে ইমাস। ইমাস মানে কন্টিনিউয়াস অবস্থায়। যেমন এই সিটটা কি এখন কন্টিনিউয়াসলি খালি আছে না? আইতে ইমাস। এটাও এই কাঞ্জি দিয়ে ব্যবহার হয়। আবার সোরা বোঝায়, সোরা যে শব্দটা, সোরা শব্দের অর্থ ওই সেম কাঞ্জি ব্যবহৃত হয়। ঠিক আছে, আচ্ছা আমাদের মোটামুটি এই কাঞ্জিটা সম্পর্কে একটা ধারণা হলো। এটা দ্বারা কি বোঝায়? আকাশ বোঝায় অথবা খালি বোঝায়, কোনো জায়গা খালি এমটি অবস্থায় আছে। লিখতে হয় কিভাবে দেখেন তো? এই যে কাঞ্জিটা কিন্তু চারের কাঞ্জির মধ্যে আছে, তাই না? মনে আছে আপনাদের? এই যে জিনিসটা চারের কাঞ্জির মধ্যে আছে না? এরপরে এর নিচের এই অংশটা তো এ কাতাকানার, তাই না? এটাকে আবার কি বলা হয় আপনারা দেখেছেন কিনা জানেন, আপনাদেরকে একটু দেখায়। কৌ, কৌ দিয়ে সার্চ দিলে চলে আসার কথা। এই যে ফ্যাক্টরি, ফ্যাক্টরি অথবা ওয়ার্কার, কনস্ট্রাকশন, ক্রাফট, কাতাকানা, রেডিকেল, এ। ঠিক আছে, এটারও একটা কাঞ্জি আছে, এটা বড় করে লিখলে এই কনস্ট্রাকশন, ফার্ম, ক্রাফট, ফ্যাক্টরি ইত্যাদি বোঝায়। ঠিক আছে, তো এইটাকে আবার এও বলা হয়। এটাকে আবার কিও বলা হয়? এও বলা হয়, কারণ কাতাকানায় এ আমরা শিখেছি এরকম। তো এটা দুইটা ব্যবহারই হয়, দুইটা উচ্চারণই আমরা করতে পারি। তো এখন আমরা যেহেতু মনে করার চেষ্টা করতেছি, সেই হিসেবে এটাকে দিলাম হচ্ছে কাতাকানার এ, অথবা কারখানার কাঞ্জি দিতে দেওয়া যায় ফ্যাক্টরি, এবং তার উপরে এটা একটা কাঞ্জি আছে এখানে। এই যে এটাকে বলতেছিলাম বাঁকানো পা, তাই না? এই যে এই জিনিসটাকে কি বলতেছিলাম? বাঁকানো পা। চারের মধ্যে আছে শব্দটা, তাই না? মিমাসের মধ্যে আছে, দেখার কাঞ্জির মধ্যে আছে, তাই না? মিমাসের মধ্যে আছে না এই কাঞ্জি? আচ্ছা, এরপরে আর কিসের মধ্যে ছিল এই কাঞ্জিগুলো? একটু মনে করার চেষ্টা করেন তো। হ্যাঁ, আমরা একটু খুঁজি, আর কিসের মধ্যে ছিল এই কাঞ্জি? যেখানে এই যে মিমাসের কাঞ্জি এই যে পাওয়া গেল, তাই না? এরপরে সেনের কাঞ্জির মধ্যে আছে, কিসের মধ্যে? সেন মানে আগের, আগে বুঝাতে এই কাঞ্জির মধ্যে আছে, তাই না? এরপরে সেন্সের সেন, এর মধ্যে এই কাঞ্জি আছে। এই যে দকু, 68 নম্বর কাঞ্জি, পড়ার কাঞ্জি, ইয়মিমাস। ঠিক আছে, ইয়মিমাসের আবার আপনার অনিয়মে হচ্ছে দকু। কি? দকু, ইয়োমো। এই যে ইয়মিমাস, এই যে দেখেন দকু, কি? দকু। ঠিক আছে, এর মধ্যে কিন্তু এই কাঞ্জিটা আছে। আচ্ছা যাই হোক, আমরা আর বেশি, ওয়েস্ট, তাই না? ভেরি গুড। কোথায় ওয়েস্ট? এই যে এর মধ্যে আবার এই কাঞ্জিটা আছে, 76 নম্বর কাঞ্জি, তাই না? আচ্ছা, চারের কাঞ্জি, তার উপরে খালি যা সেটা যুক্ত হয়েছে। তো আমরা এই আগের আলোচনাগুলো কেন করলাম? যে এই জিনিসটা আমাদের খুব পরিচিত একটা জিনিস, এটা দ্বারা সোরা বোঝায়। এরপরে এটা হচ্ছে 115 নম্বর কাঞ্জি, যেটা দ্বারা সপ্তাহ বোঝায়। কি দ্বারা? কি বোঝায়? সপ্তাহ। সপ্তাহের মধ্যে নিয় আছে, নিয়মিয়া আছে। এরপরে হচ্ছে নিচের দিকে খালি একটা মুখ আছে, বক্স আছে নিচে খালি। এরপরে এখানে একটা মাটির কাঞ্জি আছে, কি আছে?
মাটির কাঞ্জি, তার নিচে আবার কি আছে, একটা কুচি আছে। তো এটাকে বলা হয় সপ্তাহের কাঞ্জি। কি বলা হয়? সপ্তাহ। ওই যে ইস্যু কান, নিশু কান, এই যে পড়েন না আপনারা সু, এই যে সু কান, এই সু না, সুকানের সু না, খুব সম্ভবত মনে হয় এটা হচ্ছে ইস্যু কান, ইস্যু কান, ইস্যু কান, ইস্যু কান, এই যে ইস্যু কান মানে কি এক সপ্তাহ। ওকে, সু এটার উচ্চারণ একটাই হয় সবসময়, সু মানে কি সপ্তাহ, সু মানে কি সপ্তাহ। কিভাবে আঁকে আমি আপনাদেরকে দেখাইলাম। ওকে, আচ্ছা, এরপরে আমরা পরবর্তীতে যে কাঞ্জিতে যাব সেটা হচ্ছে মাছের কাঞ্জি। সেটা কি? মাছের কাঞ্জি। মাছের কাঞ্জির এই কুটা একটু আগে একটা কাঞ্জিতে আসছিল, খেয়াল আছে? ছোট কু, তাই না? হ্যাঁ, এর নিচে আবার একটা হিত দিয়ে দিলে, আর তার পাশে থাবে মাছের কাঞ্জি এঁকে দিলে, থাবে মাছের কাঞ্জির অর্ধেকটা এঁকে দিলে সেটা হয়ে যায় নমি মাছের কাঞ্জি। কি হয়ে যায়? নমি মাছের কাঞ্জি। আমি একটু লিখতেছি, দেখেন আপনাদের রিকল হয় কিনা। এই, ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে? নমি মাছের কাঞ্জি। কত নম্বর কাঞ্জি এটা? নমি মাছটা 100 নম্বর কাঞ্জি। কয় নম্বর কাঞ্জি? 100 নম্বর কাঞ্জি, চার্টের 100 নম্বর কাঞ্জিতে আছে। ঠিক আছে, এটা কি? নমি মাছ। নমি মাছের কাঞ্জিটা কেন আঁকলাম? এই নমি মাছের মধ্যে কিন্তু এই সাকানার এই কুটা কিন্তু আছে, এই যে ছোট কুটা, হ্যাঁ, ছোট অর্ধেক কু, আর তার নিচে একটা কি আছে? ধান ক্ষেত আছে, আর তার নিচে কতগুলো আগুন আছে। এটাকে কি বলা হয়? আগুন। এটাকে কি বলা হয়? আগুন। এই যে আপনারা হিতর কাঞ্জি আঁকার পরে এদিকে যেরকম একটা ইয়া দিচ্ছেন না, ফায়ার, এটাও যেরকম আগুন, এই আগুনের আবার বুসু আছে। আগুনের বুসু হচ্ছে কোনো কাঞ্জির নিচে যদি এভাবে 4টা ফোঁটা থাকে তখন সেটাকে আবার আগুনের বুসু বলে। যেমন মানুষের বুসু দেখাইছি আপনাদেরকে। পানির বুসু কি জানেন? এই যে এটা হচ্ছে বরফের বুসু, এটা বরফ। আর যদি 2টা ফোঁটা হয় তাহলে এটা হচ্ছে কি? পানির বুসু। এটা কি? পানির বুসু। এরকম কিন্তু সবগুলোরই একটা বিভিন্ন রকমের ব্যবহার আছে। এরপরে কোকোরোর কাঞ্জি আছে না, হার্ট, হার্টের এতটুকুকে বলা হয় হার্টের বুসু। এটা কি? হার্টের বুসু। তো কোকোরোর কাঞ্জি কোনটা? কোকোর কাঞ্জি হচ্ছে এইটা, 1 2 3 4। এটা হচ্ছে কোকোরোর কাঞ্জি। এটা কি? এটা হচ্ছে ওই নিচের দিকে, ওটা ফায়ার। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে খেয়াল করেন, এই যে কোকোরোর কাঞ্জির বুসু হচ্ছে এইটা। কোকোরোর কাঞ্জির বুসু কি? এটা। কোকোরো মানে কি? হৃদয়। কোকোরো মানে কি? হৃদয়। আর এটা হচ্ছে মিজুর কাঞ্জির বুসু। কি? মিজুর কাঞ্জির বুসু। খেয়াল আছে মিজু কিভাবে লিখে আপনারা একটু মনে করেন তো? একটা তেন দিয়ে তারপরে লিখতে হয় মিজু, মিজু। এই যে দেখেন মিজু, দেখছেন? মিজু। ওকে, আচ্ছা, আরেকটা শব্দ হচ্ছে কোরি। কোরি মানে কি? আইস। দেখেন এই মিজুর কাঞ্জি আঁকার পরে তার এখানে একটা তেন দিয়ে দিলে সেটা হয়ে যায় কি? বরফ। কি হয়ে যায়? বরফ। কোরি। তাহলে মিজু থেকে কোরি, মিজু থেকে কোরিতে গেলাম, মিজু থেকে কোরিতে গেলাম। দেখি আর কত দূর যাইতে পারি। মিজুর উপরে এই জায়গায় একটা তেন দিয়ে দিলে কি হয়ে যায়? কোরি। কোরি মানে কি? আইস। এরপরে হচ্ছে ওয়োগো। শব্দটি কি? ওয়োগো। দেখেন তো, একটা পানির ফোঁটা দেওয়া, উপরে একটা তেন দেওয়া, এইভাবে। এটা হচ্ছে সাঁতার কাটা। এটা কি? সাঁতার কাটার কাঞ্জি। এটা কি? সাঁতার কাঞ্জি। পানি আঁকছে, পানি আঁকার পরে আবার হচ্ছে এদিকে পানি দিয়ে দিছি, উপরে একটা তেন দিয়ে দিচ্ছে, এটা কি হয়ে গেছে? সাঁতার কাটা। এটা কি হয়ে গেছে? সাঁতার কাটার কাঞ্জি হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আমরা মোটামুটি তারপর হচ্ছে সুই এই, দেখেন সুই এই মানে হচ্ছে সুইমিং। এই মিজু আমরা পড়লাম না, মিজু, মিজুর আবার অনিয়মে হচ্ছে সুই। মিজুর অনিয়মে কি? সুই। সুই, এই যে মিজু পড়েছি না আমরা, মিজু, মিজুর অনিয়মে কি? সুই। আচ্ছা, সুইয়োবি আপনারা পড়েছেন না? সুইয়োবি কি বলেন তো? কোন বার? বুধবারকে সুইয়োবি বলে। কায়োবি হচ্ছে আগুনের বার, মঙ্গলবার। সুইয়োবি হচ্ছে পানির বার, বুধবার। মকিয়োবি হচ্ছে গাছের বার, মানে বৃহস্পতিবার। ঠিক আছে, তো এইরকম এই সুই উচ্চারণ কিন্তু আমরা আগে শিখেছি। এই সুইটা হচ্ছে মিজুর সুই। মিজু হচ্ছে কুনিয়মি জাপানিজ উচ্চারণ, আর সুইটা হচ্ছে কি? চাইনিজ উচ্চারণ। ঠিক আছে, তো একটা কাঞ্জির সাধারণত গড়ে 2টা উচ্চারণ থাকে, কোন কোন কাঞ্জির শুধু অনিয়মই থাকে। যেমন সু, ইস্যুকানের যে সু, সপ্তাহের কাঞ্জির সু, ওটা শুধু অনিয়মই, চাইনিজ রিডিং আছে, জাপানিজ রিডিং নাই এটা। ওকে, খেয়াল করেন,
তো মিজুর পরে মিজুর সাথে যদি এই যে অয়োগী মাসের এই যুক্ত করে অনিয়মী, তখন সেটা সুই এই হয়। শব্দটা কি হয়? সুই এই। এখান থেকে হচ্ছে সুইমিং। কারো যদি শখ হয় আমার সুইমিং, তখন সে বলবে বাতাসিনো সুমি বা সুই এই দেশ, বাতাসিনো সুমি বা সুই এই দেশ, আমার হচ্ছে শখ কি, হ্যাঁ, সাঁতার কাটার। সো কাঞ্জি বা মুজুকাশি দেশ নে, কাঞ্জি বা মুজুকাশি দেমো ওমশিরোই দেশ। কাঞ্জি কি কঠিন, তবে কি ওমশিরোই দেশ, খুবই ইন্টারেস্টিং, মজার। ওকে, আচ্ছা সুই এই জানলাম আমরা। আচ্ছা এরপরে খেয়াল করেন আমরা কোথা থেকে কোথায় চলে গেছি, তাই না? আগুন পানি থেকে অনেক দূর চলে গেছিলাম, আমরা আবার মাছের কাছে ফিরে আসি। তো এই পানির মধ্যেই তো মাছ ফালাইতে হবে, তো রিলেটিভ ছিল, তাই না, রিলেভেন্ট ছিল। আচ্ছা তার মানে আমরা এটা হচ্ছে সাকানা জানলাম, তাই না? তো সাকানার মধ্যে কি কারণে আগুন দিছে জানি না, আমার মনে হয় কি পানির মধ্যে যারে আগুনে তাড়া করে সেই সাঁতরায়, ঠিক আছে? তো পানির মধ্যে ওরা সাঁতরাসাঁতরি করে না, তো ওদের আগুনে তাড়া করে, পানির আগুনে। আচ্ছা যাই হোক, 117 এটা হচ্ছে কিসের কাঞ্জি বলেন তো? কানের কাঞ্জি। যদি কানের কাঞ্জির এই যে অতিরিক্ত এই অংশগুলো না থাকে তখন সেটা হয়ে যায় চোখের কাঞ্জি। কি হয়ে যায়? চোখের কাঞ্জি। কি হয়ে যায়? এই যে এটা হচ্ছে চোখের কাঞ্জি, এতটুকু কি চোখের কাঞ্জি, এতটুকু কিসের কাঞ্জি? চোখের কাঞ্জি। আর এইখানে যদি এটা বাড়াই দেওয়া হয়, এইটা এখান থেকে এতটুকু পর্যন্ত এভাবে বাড়াই দেওয়া হয়, আর এইখান থেকে এই দাগটা যদি এভাবে বাড়াই দেওয়া হয়, তখন সেটা কি হয়ে গেল? কান হয়ে গেল। কি হয়ে গেল বলেন শরীফুল সান? কান হয়ে গেল। কি হয়ে গেল? কান। আর কানের দুই পাশে যদি দরজা দিয়ে দেওয়া হয় তখন সেটা কি কি মাছের কাঞ্জি? সোনার কাঞ্জি। কি? সোনার কাঞ্জি। ঠিক আছে, সাকানা 116 নম্বর। 17 নম্বরে কি আছে? কানের কাঞ্জি। এরপরে আপনারা যে ব্যাংক আছে না, ব্যাংক, ব্যাংকের কাঞ্জি। কি? ব্যাংকের কাঞ্জি। দেখেন এই কাঞ্জিটা কিন্তু অলরেডি আপনারা শিখছেন, এর উপরে যদি একটা ফোঁটা দিয়ে দিই তখন কিন্তু ভালোর কাঞ্জি হয়ে যায়, আর তার উপরে যদি এরকম একটা ছাউনি দিয়ে দিই তখন কিন্তু থাবে মাছের কাঞ্জি হয়ে যায়। তার মানে কাঞ্জি ওয়া মুজুকাশি দেমো কি মুজুকাশি দেশ গা মশিরই দেশ। কি খুবই ইন্টারেস্টিং। আর এই কাঞ্জিটা আপনারা শিখছেনই বাবা, শিখছেন না? হ্যাঁ, আমরা একটু কাঞ্জিটা আবার খেয়াল করি। রাজার কাঞ্জি লিখতে 3 লাগে। কি লাগে? 3 বাবা লাগে। 3 বাবার মাঝখানে দাগ দিয়ে দিলে হয়ে যায় রাজা। এরপরে এদিকে তেন, এদিকে তেন, উপরে ছাউনি, হয়ে গেল স্বর্ণ। স্বর্ণকে কি করছে? একটুখানি চাপায় দিছে এই জায়গায়, ঠিক না, একটুখানি চাপায় দিছে। দিয়ে এরপরে আমি ভালোর কাঞ্জি আঁকছি। ভালোর কাঞ্জির এই এরকম একটা দাগ দিছে। এরপরে এটা একটা নিচি আঁকছে। নিচি আঁকার পরে এটার এখান থেকে এটা উঠাই দিছে। এরপরে এদিক থেকে একটা দাগ দিয়ে এদিকে একটা ডানানো দিছে। ঠিক আছে, এটা হয়ে গেল কি? গিং। শব্দটা হয়ে গেল কি? গিং। হোয়াট ইজ গিং? হ্যাঁ, গিং মানে কি? ব্যাংক। একটু খেয়াল করে দেখেন গিং মানে কি। গিং কো মানে হচ্ছে ব্যাংক। গিং কো মানে কি? ব্যাংক। কিন্তু গিং এর মানে হচ্ছে সিলভার। গিং এর মানে কি? সিলভার। ইয়েস, গিং মানে কি? সিলভার। গিং এর মানে কি অর্থ? সিলভার। এর উচ্চারণ আরেকটা আছে শিরোগানে। শব্দটা কি? শিরোগানে। যাই হোক, এর অর্থ কি? সিলভার। এর অর্থ কি? সিলভার। এখন দেখেন এটা কিভাবে সিলভার হয়েছে জানি না। টাকা যেই জায়গায় রাখে সেটা কি সিলভার দিয়ে তৈরি করা কোনো বিষয় ছিল কিনা জানি না। যাই হোক না কেন, ইকিমাসের কাঞ্জি আপনারা জানেন কিনা, শিখেছেন কিনা এখনো? ইকিমাস শিখেছেন না? ইকিমাসের কাঞ্জি একটু খেয়াল করেন। ইকিমাসু কিংবা ইকু। ইকো, এই যে ইকো। ইকো মানে হচ্ছে যাওয়া। যাওয়ার মধ্যে কি একটা চলন্ত মানুষ আছে। কি আছে? একটা চলন্ত মানুষের বসু আছে। চলন্ত মানুষের বসু বলতে কি জানেন আপনারা? বলেছিলাম তো যে এখানে একটা মানুষের উপরে যদি এরকম একটা তেন দেওয়া হয় তখন সেটা হয় চলন্ত মানুষ। এরপরে কি আছে? নি আছে। এরপরে কি আছে? নি। এবং নিয়ের নিচে একটা ছোট শিশু আছে। যাই হোক, এটা পুরোটা হচ্ছে ইকি মাসের ইকু। এটা কি? ইকি মাসের ইকু। ইকির কাঞ্জি, যাওয়ার কাঞ্জি। ঠিক আছে, যাওয়ার কাঞ্জি যখন আসছে তখন একটুখানি মনে করে নেন আসার কাঞ্জি কি? কি মাস। শব্দটা কি? কি মাস। এই যে দেখেন ধানের কাঞ্জি আছে না, দেখতে কোমের মতো, দেখতে কি অনেকটা কোমের মতো। কোমে চিনেন? কিভাবে কোমে আসছে একটু পরে দেখাইতেছি। হ্যাঁ, সবাই বলবেন, চিন্তা করতেছেন স্যার কই থেকে কই যেতেছে, তাই না? এটা হচ্ছে কি মাসের কিরু। কি মাসের কিরু। কিরু বুঝতে হইলে আপনার আগে বুঝতে হবে গাছের কাঞ্জি কি? কি? গাছ। বুঝলেন তো? এটা কি? গাছ। গাছ কিভাবে? একটা যোগ আর মানুষ। কি থেকে আমার যাবে হচ্ছে কমে। কি? কমে। কি থেকে? কমে মানে কি বলেন? কমে মানে কি? কি লিখা আছে? রাইস। কমে মানে কি? রাইস।
রাইস মানে গোহান না, এই রাইস মানে অ্যাকচুয়াল রাইস, চাল, ঠিক আছে। আচ্ছা, গোহান মানে হচ্ছে যেই চালটা অলরেডি সিদ্ধ হয়ে ভাত আকারে চলে আসছে, ওইটা হচ্ছে গোহান। আর যেটা এখনো চাল অবস্থায় আছে কিংবা মাত্র উঠাইছে, ওটা হচ্ছে কোমে। ওটা কি কোমে, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করে দেখেন, তার মানে গাছের কাঞ্জির দুই পাশ দিয়ে দুইটা তেন তেন দিয়ে দিলে কি হয়ে যায়? কোমে। বুঝছেন? কিন্তু এই কোমের কাঞ্জির থিকা দেখবেন আশার কাঞ্জি হয়। এই কোমের মাথাটা বাড়ায় দিবেন আর এখানে একটা দাগ দিয়ে দিবেন, সেটা হয়ে যাবে কি মাছের কাঞ্জি। কি মা সু খুরু, মিলছে? খালি মাথাটা বাড়াই দিছে আর দাগ। তাহলে গাছের কাঞ্জির থিকা কোমের কাঞ্জি, কোমের কাঞ্জির থেকে আশার কাঞ্জি। এক লাফে আসি নাই তো, এমনি তাকালে বিদঘুটে মনে হয়, আরে কিভাবে আঁকবো, টেনশন হয় না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কোথায় ছিলাম? গিংকো। কোথায় ছিলাম? গিংকো। গিংকো এর মধ্যে কিসের কাঞ্জি আছে? সিলভারের কাঞ্জি গিং, আর কো এর মানে হচ্ছে যাওয়ার কাঞ্জি। কি ইকি মাসের যে কাঞ্জিটা আমরা শিখেছি সেই কাঞ্জির অনিয়মে কি? কো। অনিয়মে কি? কো। গিং কো শব্দটা কি? গিং কো, ঠিক আছে। গিংকো মানে হচ্ছে ব্যাংক। বারবার আলোচনা কেন করতেছি? যাতে মাথায় মনে থাকে। গিংকো কিভাবে তৈরি হয়েছে? একটা ওকানের কাঞ্জি আছে। কি আছে? একটা ওকানের কাঞ্জি, আর তার পাশে একটা ভালোর কাঞ্জি আছে। কি ভালোর কাঞ্জি আছে? আপনাদের কি মনে আছে নাকি? দেখেন আপনাদেরকে দেখাই, ইয়ই ই অথবা ইয়ই, এই যে ভালোর কাঞ্জি, এটাই তো আছে, তাই না? ইয়ইর কাঞ্জির খালি মাথার এই ফুটাটা নাই, এই তেনটা নাই, তাই না? আর বাদ বাকি তো সবই আছে। হ্যাঁ, আচ্ছা, ইয়ই থেকে আসছিল থাবে মাছের কাঞ্জি। খেয়াল করে দেখেন, থাবেরু, এই যে থাবেরু, তার মাথার উপরে খালি যাচ্ছে একটা ছাউনি। এই থাবে মাছের থেকে আবার আসছে নমু, ওই যে ছোট করে দিয়ে এটাকে এদিকে আবার এদিকে একটা কু দিয়ে হিত দিয়ে দিছে, নমি মাছের নমু, ঠিক আছে। সবগুলো কি একটা একটার সাথে ইন্টার রিলেটেড। এবার আপনারা আসেন গোহান। শব্দটা কি? গোহান। এই যে ভাতের কাঞ্জি, ভাতের কাঞ্জির মধ্যে কিন্তু নমি মাছের অতটুকু আছে, আর এই কাঞ্জিটা অতিরিক্ত, এটাই সেই গোহানের কাঞ্জি, কুকড রাইস। তার মানে নমি মাছের কাঞ্জি যেখানে হিত আছে ওইটার এখানে এরকম এই কাঞ্জিটা হবে। এরকম উল্টায় দিলে বামানো ডানানো ক্রস করলে এটা কি বাবার কাঞ্জি হয় না? খেয়াল আছে? তেন তেন দিলে ওই বামানো ডানানোটা নেনে উপরে একটা ইচি দিয়ে আর এটা টেনে দিতে হয়, এটা হয়ে যায় গোহানের কাঞ্জি। কি হয়ে যায়? গোহানের কাঞ্জি হয়ে যায়। তো সবগুলোই আপনাদের জানতে হবে বিষয়টা তা না, তবে আমি একটু ইন্টার রিলেটেড করে একটু জেনে নেই জিনিসটা। আর এখন থেকে আমরা ওয়ার্ড মিনিং যখন মুখস্থ করব, তখন ওয়ার্ড মিনিং এর পাশে মাঝখানের সিরিয়ালে যে কাঞ্জিগুলো আছে সেগুলো একটু মিলানোর চেষ্টা করব, ঠিক আছে। N5 এর মিন্না ও নিহঙ্গ যে বইটা আছে, সেই বইয়ের প্রত্যেকটা ওয়ার্ডের পাশে মাঝখানে অর্থের এবং মেন ওয়ার্ড মিনিং এর মাঝখানে একটা কাঞ্জির সিরিজ আছে। ওই কাঞ্জিটা এখন থেকে দেখে দেখে পড়ার চেষ্টা করব। এছাড়াও আমি কাঞ্জির জন্য আপনাদেরকে একটা ভিডিও লিঙ্ক দিয়েছি না 25 অধ্যায়ের, কিভাবে কাঞ্জি প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ওই ভিডিওটা সংগ্রহ করে ওই ভিডিওটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার জন্য ওই ভিডিওর শিটও আছে আমার কাছে, পুরা 50টা অধ্যায়ের শিট আছে আমার কাছে। ওই শিট দিয়ে শিট প্রিন্ট করে করে আপনি এই কাঞ্জির উচ্চারণ লিখতে পারেন কিনা, সবগুলো কাঞ্জি সিস্টেমেটিক ওয়েতে দেওয়া আছে, আপনি উচ্চারণ লিখতে পারেন কিনা ট্রাই করবেন। আপনার অনিয়মিক ও নিয়মিত শিখার দরকার নেই, মাথা ঠান্ডা রাখেন, ওয়ার্ড মিনিং মুখস্থ করেন। গাকসে, গাকসের মধ্যে কোনটা অনিয়মিক কোনটা নিয়মে আমার জানার দরকার নেই। এরপরে আমার স্যার দুইটা কাঞ্জি শিখাইছিল, যে কাঞ্জির একটা দ্বারা শিক্ষা বোঝায় আর একটা দ্বারা জন্মগ্রহণ বোঝায়। ওই দুইটা কাঞ্জি মিলে কি হয়? গাকসেই হয়। তো ওই কাঞ্জি দুইটা জেনে নিলাম, তখন আমি ওটার দিকে তাকাই বললাম গাক আর সে। এবার তো অনিয়মে আপনি নিজেই বের করতে পারেন যে প্রথম কাঞ্জিটার অনিয়মে হচ্ছে গাকু, আর দ্বিতীয় কাঞ্জিটার অনিয়মে কি? সেই, তাই না? ওটা তার বলার লাগে না আপনাকে, কারণ এইভাবেই তো সব তৈরি হইতেছে, তাই না? যেমন ওখানে মানে কি? টাকা। ওখানে মানে কি? টাকা। আচ্ছা, ঠিক আছে। এখন আমি একটু সার্চ দিয়ে দেখবো ডিকশনারিতে। এই জন্য বারবার আপনাদেরকে কেন ডিকশনারিতে এখানে সার্চ করে দেখাইতেছি, কারণ ডিকশনারি বন্ধ হইতে হবে, বন্ধ হইতে হবে। দেখেন, ওকানের সার্চ দিয়ে দেখলাম এখানে ওকানের কানে আছে, কানের হচ্ছে কুনিয়মি, অর্থাৎ জাপানিজ মেন রিডিং, এটা অনিয়মী না। তো অনিয়মী কি? এখানে লিখা আছে কিং। কি লিখা আছে? কিং। আর এই কিং শব্দ দিয়ে একটা ওয়ার্ড আছে, সেটা কি? কিং ইয়োবি। শব্দটা কি? কিং ইয়োবি, কিং ইয়োবি, কিং ইয়োবি। কিং ইয়োবি মানে কি বলেন তো? শুক্রবার। এই যে কিং ইয়োবি মানে কি? স্বর্ণের বার, শুক্রবার, তাই না? কিং ইয়োবি। এখন মাথার মধ্যে আসতে পারে যে স্যার, এই যে মাঝখানে ইয়োটা যে বারবার আসে, এই ইয়ো মিয়া তো খুব বিরক্ত করে আমাদেরকে। এই কাঞ্জিটা তো বহুত সহজ না? বহুত সহজ? ইয়ো কঠিন না? তো শিখে নেই, খুব ইজি তো, একটু জুম করে দেখেন না রে বাবা। এই যে জানেন নিচের এটাকে কি বলা হয়? হ্যাঁ,
আগে এটাকে জেনে নিই আমরা। আগে এই যে নিচে এই জিনিসটাকে কি বলা হয় জানেন? দুইটা হিতর কাঞ্জি আছে না এখানে, তারপরে কতগুলা এখানে ইচি ইচি, 4টা ইচি আছে না? আচ্ছা, আমরা কিং ইওবিতে যাব। কিং ইওবিতে যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখাই পাখির কাঞ্জি। তরি না, তরি না, তরি কোথায় গেল? তরি আর একটা শব্দ আছে আপনার হচ্ছে উমা। উমা ঘোড়ার মধ্যে আছে এই কাঞ্জিটা, ঠিক আছে? ঘোড়ার মধ্যে আছে, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে এইখানে দেখেন কাঞ্জির কতগুলো আপনার স্ট্রোক দেওয়া আছে, ঠিক আছে? স্ট্রোকের মধ্যেও স্ট্রোকটাকে আমরা একটু সার্চ দিয়ে বের করি। আর কোথায় গেল একটু দেখে, এই যেটা, তাই না? এটা না কাঞ্জির স্ট্রোকটা? এটা লিখে সার্চ দিলাম, দেখেন ওই যে যা বলতেছিলাম তরি, এইটাকে বলা হয় তরির স্ট্রোক। এটাকে কি বলা হয়? তরি মানে পাখি আছে না, পাখির স্ট্রোক। কিন্তু পাখি লিখে সার্চ দিলে যে কাঞ্জিটা আসে সেই কাঞ্জির সাথে এটা মিলবে না। কিন্তু এই যে জিনিসটাকে কি বলা হয়? পাখি। কি বলা হয়? পাখি। ওল বার্ড রেডিকেল। এটা হচ্ছে আগের দিনে পুরাতন আমলে যে বার্ড ছিল, পাখি, সেই পাখির যে উপাদান, সেই উপাদানের লিখার পদ্ধতিটা ছিল হচ্ছে এইটা, বার্ড। কিভাবে আঁকে আমি একটু শিখে নিই আঁকাটা, তাই না? এই যে এখানে আঁকার সিস্টেমটা দেওয়া আছে, ওকে? তো আমি এখানে একটু এঁকে দেখাই আপনাকে যে কিভাবে বার্ড হইলো। এত বড় কঠিন কাঞ্জিটাকে একটু শিখে নিই আমরা আজকে। তো একটা দিলাম, তাই না? এরপরে আমরা এখান থেকে ইচি দেই একটা, নি দেই একটা, সান দেই একটা, শি দেই একটা, ঠিক আছে? 4টা দিলাম। দেওয়ার পরে এখানে আবার একটা হিত দিয়ে টান দিয়ে দিলাম, হয়ে গেল। এটাকে কিসের বুসু বলা হচ্ছে? বারবার যে বুসু বুসু বলি, বুসু এর অর্থ হচ্ছে রেডিকেল। রেডিকেল মানে কাঞ্জি না, রেডিকেল মানে কাঞ্জি তৈরি ছোট ছোট উপাদানকে বলা হয়, ঠিক আছে? যাদের কাছে বারবার বুসু বুসু বললে অপরিচিত মনে হয় তারা এটা ক্লিয়ার করেন। বুসু মানে কি? কাঞ্জি তৈরি করতে যে ছোট ছোট উপকরণগুলো আছে, উপাদানগুলো আছে, এটাকে কি বলা হয়? বুসু বলা হয়। সেই বুসুরও কি থাকে? একটা অর্থ থাকে। যেমন এই বুসুটার অর্থ কি? পাখি। এই বুসুটার অর্থ কি? পাখি। এর বাহিরে কি কিছু আছে বাবা? নাই তো। এরপরে দুইটা ইয়ো আছে, এই যে আপনারা হচ্ছে এটাকে ইয়ো বলে না, কাতাকানার। এর উপরে দুইটা কাতাকানার ইয়ো আছে না, ওই শব্দটার উপরে দুইটা কাতাকানার ইয়ো দেওয়ার পরে এখানে বড় করে একটা নিচির কাঞ্জি দিয়ে দিলে হয়ে গেল আপনাদের নিচিও বিরিও। বলতেছে কি যে বলে স্যার, দেখেন এইখানে আমি আপনাদেরকে প্রুফ দিয়ে দেখাইতেছি। এই যে কিংও বি, খেয়াল করে দেখেন, তাই না? পাখির কাঞ্জি, পাখির কাঞ্জি, তার উপরে দুইটা ইয়ো, তার পাশে হচ্ছে চ্যাপ্টা নিচি, একটু চিকন নিচি। এটাই হচ্ছে ইয়োর কাঞ্জি। ইয়োর কাঞ্জিটা মূলত N4 কিংবা N3 লেভেলের কাঞ্জি, ঠিক আছে? এটা N5 এর কাঞ্জি নয়। কিন্তু এই কাঞ্জি বাবা অনেকবার আসে, যেহেতু এই ইয়োর কাঞ্জির আগে কিংও বি, সুইও বি, খাইও বি, মকইও বি, দইও বি শব্দগুলো আসতেছে, নিচিও বি। তো এই কাঞ্জিটা অপরিচিত হওয়ার কারণে সবাই একটু ভরকে যাই আমরা, তো শিখে নিলাম আজকে। হ্যাঁ, না এটা ইয়ো, এর উচ্চারণ কি? ইয়ো, শুধু ইয়ো। এই যে ইয়ো, এই যে ইয়ো, এর উচ্চারণ হচ্ছে শুধু ইয়ো, ইয়ো, ঠিক আছে? এই ইয়োর মানেটা কি একটু খেয়াল করে দেখেন। এই যে তাকান, উত্তর উইকডে, সপ্তাহের যে দিনগুলো আছে না, সেই দিনগুলাকে ইয়ো বলা হয়। এই কাঞ্জির উচ্চারণটা কি? ইয়ো, শব্দটা কি? ইয়ো। এরপরে এই সপ্তাহের দিনগুলাকে আরো স্পেসিফাই করার জন্য তার শেষে লাগানো হয় বি। কি লাগানো হয়? বি। কারণ প্রত্যেকটা সপ্তাহের প্রতিটা দিনই তো সূর্য এবং মানে সূর্য ওঠে, চন্দ্র ডোবে, আবার চন্দ্র ওঠে, সূর্য কি ডোবে। আসলে কোনোটাই ডোবে না, খালি আমাদের চোখের আড়াল হয় আর কি, সার্কেলের মধ্যে থাকে। তো এটার জন্য নিয়েছে বি। হ্যাঁ, তো ইয়ো মানে হচ্ছে সপ্তাহের দিন বোঝাতে আসে, আর বি হচ্ছে সেটাকে বোঝাতে আসে, দিন বোঝাতে। তো সপ্তাহের দিন বোঝাতে এই দুইটা শব্দ আসলো। এখন কথা হচ্ছে সপ্তাহের কোন দিনটা? শুক্রবার, কিংও বি। সপ্তাহের কোন দিনটা? শনিবার, দইও বি। সপ্তাহের কোন দিনটা? রবিবার, নিচিও বি। ঠিক আছে? এটা হচ্ছে সার্কেল, এভাবে হয়। ইয়েস, এটার নাম হচ্ছে সুন্দর বার বলতে পারেন, ঠিক আছে? বারের আসলে বারের বার বানাইতে গেলে তখন বি চলে আসবে, ইয়ো বি, ঠিক আছে?
এটাকে এই অর্থই দেন, সপ্তাহের দিন, উইকডে। এটাকে কি বলা হচ্ছে? উইকডে। সপ্তাহের যে দিন আছে সেই দিনকে বলা হচ্ছে। মানে এগুলাকে এককভাবে অর্থ করা যায়। আবার অ্যাকচুয়ালি বিষয়টা কি, এটা অনেক খুব সূক্ষ্ম আলোচনা, তো চাইলে এই শব্দটাকে না ছাড়াও আপনি বলতে পারেন, তাই না? বলতে পারেন, বাট ওটা বলার দরকার নাই, যেহেতু বি ছাড়া আমার এই বাক্যটা তৈরি হচ্ছে না, শব্দটা তৈরি হচ্ছে না, তাহলে ইয়বি মানে কি? সপ্তাহের দিন। কিন্তু অ্যাকচুয়ালি এই ছোট এই অংশের অর্থটা কি, তাই না? অ্যাকচুয়ালি এই ছোট অংশের অর্থ কি? সপ্তাহের দিন, ইয়ো। ঠিক আছে। আর কাঞ্জিটা কিভাবে আগে আমরা জেনে নিলাম, ছোট একটা পাখি, তার উপরে হচ্ছে দুইটা ইয়ো, তার পাশে কি? নিচি। ঠিক আছে। এই কাঞ্জিটা N5 লেভেলে নাই, তবে আমার বারবার যেহেতু আসে আমি জেনে নেই একবার, অসুবিধা কি? ইয়ো, ইয়ো, এর নাম কি? ইয়ো। আর বি এর কাঞ্জি কিন্তু এইটা নিচির কাঞ্জি। বি এর কাঞ্জি কি? নিচির কাঞ্জি, ওইটা এটার সাথে মিলানো যাবে না। ঠিক আছে। তো আমরা আজকে এই কঠিন কাঞ্জিটা জেনে নিলাম। ঠিক আছে। ওকে, তাহলে আমাদের জানা হয়ে গেল প্রত্যেকটা বারের যে ইয়ো আছে সেই ইয়ো মিয়ার কাঞ্জি, ব্যাংকের কাঞ্জি আমরা জেনে গেলাম। আমরা কোথা থেকে কোথায় ঘুরে আসলাম, তাই না? আচ্ছা, ভালো। শেষ সময়ে আলোচনাগুলো করে দেওয়ার কারণ হচ্ছে যে ভিডিওর রেকর্ডটা থেকে যাবে আপনাদের। শেষ সময়ে এই আলোচনাগুলো থাকলে আর মাত্র 2টা কাঞ্জি আছে, এরপরে আমরা নতুন রকমের কাঞ্জির ভিডিও দিতে পারি। তবে আজকে এই জায়গায় এটা শেষ করব। তো 119 নম্বর কাঞ্জিটা কি বলেন তো? এটা কিসের কাঞ্জি বলেন তো? মিচি। কিসের কাঞ্জি? মিচি। মিচি মানে কি? রাস্তা। মিচি মানে কি? রাস্তা। রাস্তার কাঞ্জি তৈরি হয় কি দিয়ে বলেন তো? প্রথমে মে দিয়ে। প্রথমে কি? মে। মে মানে চোখ। মে মানে কি? চোখ। চোখ থেকে সেটা হয় জীবনের জি, আপ্ত। জীবন, জীবন। চোখের উপর একটা তেন দিলে কি হয়? জি হয়। কি হয়? জীবন অথবা মিজুকারা, অর্থাৎ ওয়ান সেলফ। ওয়ান সেলফ, নিজে নিজে। নিজে নিজের কাঞ্জি হচ্ছে, চোখের উপরে যদি একটা তেন দিয়ে দেন আপনি, তখন সেটাকে দ্বারা কি বোঝায়? নিজ। কি বোঝায়? নিজ। নিজের কাঞ্জি। চোখ থেকে চোখের উপরে একটা তেন দিলে সেটা কি হলো? নিজ। নিজ যখন হবে সেখান থেকে হবে হচ্ছে ঘাড়, খুবই। শব্দটা কি? খুবই। এটা কি? ঘাড়। এটা কি? খুবই। আচ্ছা, ঠিক আছে। খুবই শব্দটা কি? খুবই শব্দটা কি? খুবই। ঘাড়। এটা কিসের কাঞ্জি? এই যে আমাদের ঘাড় গলা আছে না, এটাকে কুবি বলা হয়। এটাকে কি বলা হয়? কুবি। আমরা কিন্তু আস্তে আস্তে আগাইছি, দেখেন জীবনের উপরে খালি জাস্ট একটা দাগ দিয়ে তার উপরে একটা দুইটা তেন পড়ছে, তাই না? হ্যাঁ, আস্তে আস্তে আগাই। চোখ থেকে নিজ, নিজ থেকে কুবি, তাই না? কুবি যখন হয়ে গেছে তখন সেটা হয়ে যাবে নিচি। কুবি পাশে রেখে আমি এখানে দিয়ে দিলাম নিয়র কাঞ্জি। হয়ে গেল কি? রাস্তা। হয়ে গেল কি? রাস্তা। তো এক কাঞ্জিতে যাওয়ার আগে আমি আরো 3 কাঞ্জি পার হয়ে আসলাম, 3টা কাঞ্জি শিখে আসলাম। ঠিক আছে। মিচি। এটা মানে কি? মিচি মানে কি? রাস্তা। মিচি মানে কি? রাস্তা। ঠিক আছে। আচ্ছা, সর্বশেষ কাঞ্জি এটা হচ্ছে একি। এটা কিসের কাঞ্জি? একি। একি মানে স্টেশন। একি মানে কি? স্টেশন। ওকে, একি মানে স্টেশন। স্টেশন কাঞ্জি কি কি দিয়ে তৈরি হয়েছে বলেন তো? হ্যাঁ, ছোট একটা পাখি আছে না এখানে? পাখি আছে, পাখি বলা যায় এটাকে? আপাতত নাই বলি, এটাকে ঘোড়ার কাঞ্জি বলা যেতে পারে। উমা। শব্দটা কি? উমা। এই যে উমা মানে কি? ঘোড়া। উমা মানে কি? ঘোড়া। উমা মানে কি? ঘোড়া। ঠিক আছে। এই ঘোড়ার কাঞ্জি যে আঁকতে পারবে, এই ঘোড়ার কাঞ্জির পাশে আনে, আনি। ঠিক আছে, এটার সাথে মিলবে না অবশ্য। যাই হোক, আমরা ঘোড়ার কাঞ্জিটা আগে নেই। উমা। উমা আগে কিভাবে দেখছেন তো? নিচে আগুন আছে, আর তার পাশে এখানে তরির কাঞ্জির মতো একটা অংশ আছে, তাই না? আচ্ছা, আমি ঘোড়া আঁকার পরে ঘোড়ার পাশে আমি এরকম একটা যদি পতাকা দিয়ে দেই, তখন সেটা হয়ে গেল কি? একি। কি হয়ে গেল? একি। একি মানে স্টেশন। একি মানে কি? স্টেশন। দেখেন কাঞ্জিটা কিভাবে আঁকে আমি একবার দেখাই দিয়ে আজকের ভিডিওটা আজকের মতো এখানে শেষ করব। ঠিক আছে। আচ্ছা, এই টানটা এইভাবে বড় করে দিতে হবে, তারপরে এটা দিলাম। এরপরে আগুনের কাঞ্জি। এরপরে কি? আগুনের কাঞ্জি মানে যখন ঘোড়া দৌড়ায় তখন নিচে খুব তাপ সৃষ্টি, আগুন তৈরি হয়, এরকম একটা কিছু বোঝাচ্ছে। এরপরে একটা পতাকা আঁকলাম। কি আঁকলাম? একটা দেখতে পতাকার মতন এটা অনেকটা। হ্যাঁ, এটা এদের মিলাইতে পারলাম না। তারপরে এই। ঠিক আছে, এটা হয়েছে কি? একই। এটা কি? একই। ওকে, একই মানে কি? রেল স্টেশন। স্টেশন। ঠিক আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।